হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আরো একটি লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি, সাপোর্টেড বাই গুড লাইফ স্টেশনারি। আর আজকের লাইভ ক্লাসে আলোচনা করা হবে হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায় নিয়ে। এবং এই অষ্টম অধ্যায়ের মেইন টপিকটা কি? টিস্যু এবং টিস্যু তন্ত্র। তার মানে আজকে আমরা টিস্যু সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে টিস্যু সম্পর্কে, তারপরে জানবো ভাজক টিস্যু সম্পর্কে, তারপরে জানবো হচ্ছে টিস্যুর যে শ্রেণী বিভাগটা করা হয়েছে ভাজক টিস্যুর, সেটা কিভাবে করা হয়েছে সেই শ্রেণী বিভাগটা সম্পর্কে জানবো। তারপরে আমরা জানবো গ্রাউন্ড মেরিস্টেম, তারপর ভাস্কুলার টিস্যু তন্ত্র কি, তারপর ত্বকীয় টিস্যু তন্ত্র কি। এরপরে আমরা যদি একটা একবীজপত্রী উদ্ভিদের মূল কেটে দেখি তাহলে কি কি দেখতে পাবো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কেটে দেখলে আমরা কি কি দেখতে পাবো, এই সব কিছু আজকের ক্লাসটিতে আলোচনা করা হবে। তো তোমরা যারা দেখছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কারা কারা কোন দেখছো এবং কে কোন কলেজে পড়ো। তোমরা কলেজের নামটা আমাকে জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে, আমি একটু পরে কমেন্টটা পড়ছি। ততক্ষণে চলে যাই হচ্ছে টিস্যু কাকে বলে। টিস্যু এই জিনিসটা কি? উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে মেইন জিনিস। এখন টিস্যু বলতে বোঝায় হচ্ছে যখন একগুচ্ছ কোষ একটা নির্দিষ্ট কাজ করে। তার মানে আমি কয়েকটা পয়েন্ট লিখতে পারি এখানে। এক গুচ্ছ কোষ হবে, একগুচ্ছ কোষ একই কাজ করবে, তার মানে সবাই মিলে একটা নির্দিষ্ট কাজ করবে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার ট্রাই করছে তারা। তারপরে একই স্থান থেকে উৎপত্তিটা হবে, একই জায়গা থেকে উৎপত্তি, কোষগুলোর উৎপত্তি একই জায়গা থেকে, এবং তারা দেখতে কি একই রকম হবে। টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ, তার মানে প্রত্যেকটা কোষ কি একই রকম দেখতে নাকি ভিন্ন রকম দেখতে? এখানে উত্তরটা হচ্ছে যে একই রকম হতে পারে অথবা ভিন্ন রকম হতে পারে। তাহলে আমি লিখতে পারি যে একই রকমের কোষ অথবা ভিন্ন ধরনের কোষ দিয়ে টিস্যু তৈরি হচ্ছে। আচ্ছা, এখন দেখো এই যে পয়েন্টগুলো লিখলাম, এই পয়েন্টগুলো হচ্ছে যখন আমাকে টিস্যুর সংজ্ঞা দিতে বলবে তখন আমি এই জিনিসগুলো লিখবো। এই জিনিসগুলোকে আমার লাইনটার মধ্যে, সংজ্ঞাটার মধ্যে থাকতে হবে। তার মানে টিস্যুকে আমি কি বলতে পারি, যে একই জায়গা থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ যারা একই রকমের দেখতে অথবা ভিন্ন রকমের দেখতে, কিন্তু তারা একই কাজ করছে, সবগুলো কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে টিস্যু। আচ্ছা, এখন এই যে টিস্যুর মধ্যে যে কোষগুলো রয়েছে, এই কোষের বৈশিষ্ট্য কি সেটাতে আমি যদি একটু চলে যাই। এই যে একগুচ্ছ কোষ, প্রত্যেকটা কোষের নিশ্চয়ই একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কিরকম হবে? এখন দেখো আমরা এইচএসসি লেভেলে পড়ি হচ্ছে ভাজক টিস্যু সম্পর্কে, আমরা 9-10-এ সরল টিস্যু সম্পর্কে কিন্তু পড়ে ফেলেছি, স্থায়ী টিস্যু সম্পর্কে পড়ে ফেলেছি। এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যতে জিনিসটা এরকম ছিল যে যেই টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না। তো আমরা যখনই ভাজক টিস্যু নিয়ে কথা বলবো, তার মানে কি ভাজক টিস্যুতে অবশ্যই ভাজক কোষ আছে, এবং এই ভাজক কোষের বৈশিষ্ট্য কি? অবশ্যই বিভাজিত হবে, তাই তো? তার মানে অবশ্যই কোষগুলোকে বিভাজিত হতে হবে। যখনই আমি বলবো যে একটা কোষ বিভাজিত হচ্ছে, সেই কোষের আসলে কি কি থাকা প্রয়োজন? অবশ্যই সেই কোষের একটা বড় নিউক্লিয়াস থাকা লাগবে, কারণ বিভাজিত হবে তাই। এবং সেই কোষে অবশ্যই ঘন সাইটোপ্লাজম থাকা লাগবে, কারণ সেই কোষটা বিভাজিত হচ্ছে, তার মানে সাইটোপ্লাজমটা হবে অনেক ঘন। আর কি থাকতে পারে? এই কোষটা যেহেতু বিভাজিত হবে এবং খুব দ্রুত বিভাজিত হয়ে যাবে, অবশ্যই তার যে মেটাবলিজমের হারটা বা বিপাকীয় হার, যে প্রক্রিয়া সে শক্তি উৎপন্ন করছে, সেই প্রক্রিয়াটা খুব দ্রুত ঘটবে, যাতে এটিপি বেশি তৈরি হয়, দ্রুত তৈরি হয়, এবং সে দ্রুত একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হতে পারে। এছাড়া এর যে প্রাচীরটা কোষের, উদ্ভিদ কোষ যেহেতু অবশ্যই কোষ প্রাচীর থাকবে, প্রাচীরটা হবে পাতলা, প্রাচীরটা পুরু হবে না। কেন বলতো? কারণ হচ্ছে প্রাচীর পুরু হওয়ার জন্য আমরা সবসময় পড়েছি কোষ প্রাচীরের যে অনেকগুলা স্তর আসে, স্তরগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর আসে। এবং আমি যে কোষটা এঁকেছি এটা কিন্তু পুরোপুরি উদ্ভিদ কোষ হয়নি, কারণ উদ্ভিদ কোষ আঁকতে হলে আমি এরকম গোল কিন্তু আঁকবো না। উদ্ভিদ কোষ আমি আঁকবো কিরকম আঁকি, আমরা সবসময় উদ্ভিদ কোষটা চেষ্টা করি হচ্ছে এরকম ধরনের আঁকার, কারণ কোষ প্রাচীরের একটা নির্দিষ্ট শেপ আমরা বোঝানোর চেষ্টা করি। এখন দেখো এখানে যে কোষ প্রাচীরটা রয়েছে সেটা হবে পাতলা ধরনের, কারণ সে বেশি সময় পাবে না পুরু হওয়ার জন্য।
আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? যখনই একগুচ্ছ কোষ আসবে, সেই একগুচ্ছ কোষের মাঝে কি থাকতে পারে? ফাঁকা জায়গা থাকতে পারে, কিন্তু কোষগুলোর মাঝখানে ছোট ছোট ফাঁকা জায়গা থাকে, যেটাকে আমরা বলি আন্তঃকোষীয় ফাঁকা স্থান। কিন্তু এই যে ভাজক টিস্যুগুলো, এই ভাজক টিস্যুর কোষগুলোর মাঝখানে খুব বেশি ফাঁকা জায়গা থাকবে না। কেন বলতো? সেই একই কারণ সে আসলে সময় পাচ্ছে না, তার আগে সে বিভাজিত হয়ে যাবে। এই জন্য এদের মাঝখানে খুব বেশি ফাঁকা স্থান আমি কিন্তু দেখতে পারবো না। আচ্ছা, এবং এইখানে ভেতরে, কোষের ভেতরে কি থাকতে পারে? কোষ গহ্বর থাকতে পারে, যেহেতু এটা উদ্ভিদ কোষ, এবং এই উদ্ভিদ কোষের কোষ গহ্বর গুলা হবে হচ্ছে ছোট ভাজক টিস্যুর ক্ষেত্রে। অধিকাংশ ক্ষেত্রে কোনো গহ্বরই আমরা দেখবো না। গহ্বরটা তৈরি হতে একটা নির্দিষ্ট সময় লাগে, এবং সেই সময়ের পর সেখানে খাবার সঞ্চিত হতে হয়। যেহেতু আমি গহ্বরই দেখবো না, এবং দেখলেও অনেক ছোট পরিমাণে দেখবো, তার মানে এখানে আসলে কোনো সঞ্চিত খাদ্য আমি সেভাবে দেখতে পাবো না ভাজক টিস্যুর মধ্যে। তো এগুলো হচ্ছে ভাজক টিস্যুর মেইন বৈশিষ্ট্য। এখন আসি, এই যে ভাজক টিস্যু রয়েছে, এই ভাজক টিস্যুর মেইন কাজ কি? ভাজক টিস্যুর কাজ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে বিভাজিত হয়। এখন বিভাজিত হলে কি হবে? সংখ্যায় বাড়বে, আর সংখ্যায় যখনই বাড়বে তখন একটা উদ্ভিদ লম্বায় বাড়তে পারবে, পাশে বাড়তে পারবে। তার মানে উদ্ভিদের পুরোপুরি বৃদ্ধির জন্য, কোষের সংখ্যা বৃদ্ধির জন্য, বেড়ে ওঠার জন্য ভাজক টিস্যুগুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি একটু কমেন্ট সেকশনে যাচ্ছি, তোমরা যারা অনেকেই আমি দেখছি ক্লাস করছো, অনেকে কমেন্ট করছো। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে, যেমন আমি দেখতে পাচ্ছি মনিকা পাল রয়েছে, এরপর সারা তাসফিয়া সারা রয়েছে, তারপর অরিন্দম দে রয়েছে, হিমেল গোস্বামী রয়েছে, তারপর মোহাম্মদ শামীম হোসেন রয়েছে, এরপর এম এফ তানভীর রয়েছে। আচ্ছা, এখন দেখি এই যে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ, এই ভাজক টিস্যুর শ্রেণী বিভাগে আমরা আসলে কি কি পাবো? ভাজক টিস্যু তো বিভাজিত হচ্ছে, কিন্তু সে বিভিন্ন জায়গায় থাকতে পারে। হতে পারে উদ্ভিদের একদম মাথায় থাকতে পারে, উদ্ভিদের কাণ্ডের পাশ দিয়ে থাকতে পারে, বিভিন্ন স্থানে এই ভাজক টিস্যুগুলো থাকতে পারে। এবং ভাজক টিস্যুগুলোর উৎপত্তিও ডিফারেন্ট হতে পারে, উৎপন্ন হওয়ার জায়গাটা ডিফারেন্ট হতে পারে। এই উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে আমরা 3 ভাগে বলে থাকি। একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম, এবং এই প্রোমেরিস্টেম শব্দটার মধ্যে মেরিস্টেম বলতে বোঝায় হচ্ছে ভাজক টিস্যুটা গুলোকে, আর প্রো বলতে বুঝছি যে আদি। প্রো শব্দটা শুনলে আমরা বুঝি যে আগের বা আদি অবস্থা, এই কথাটা আমরা বুঝতে পারি। এখন দেখো প্রোমেরিস্টেম তাহলে আসলে কি? প্রোমেরিস্টেম জিনিসটা হচ্ছে যখন ভাজক টিস্যুটা আমার তৈরি হওয়ার প্রয়োজন ছিল একদম শুরুতে ভ্রূণ অবস্থায়, সেই সময় যেই অল্প কিছু কোষ ছিল পরবর্তীতে ভাজক টিস্যুতে পরিণত হয়ে যাবে, সেই কোষগুলোকে আমরা বলি হচ্ছে প্রোমেরিস্টেম। তার মানে উদ্ভিদটা যখন জন্ম নিচ্ছে তখন তার মধ্যে ছিল হচ্ছে প্রোমেরিস্টেম, এবং এই প্রোমেরিস্টেম পরবর্তীতে বিভাজিত হয়ে একটা আরেক ধরনের ভাজক টিস্যুতে পরিণত হবে। এবং আরেক ধরনের ভাজক টিস্যুটা কি? সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এখন দেখো, প্রাইমারি ভাজক টিস্যু যখনই বললাম, তার মানে অবশ্যই প্রাইমারির পরে সেকেন্ডারি ভাজক টিস্যু আছে, তাহলে আরেকটি টাইপ হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। আচ্ছা, এখন দেখো এখানে যে প্রোমেরিস্টেমটা পরিণত হয়ে হবে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এই যে প্রাইমারি ভাজক টিস্যুটা, সেই কিন্তু অধিকাংশ কাজ করবে, অধিকাংশ জায়গায় থাকবে। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুটা কোথায় থাকে? সেকেন্ডারিটা থাকে হচ্ছে যখন কোনো একটা উদ্ভিদ মনে করো লম্বা হয়ে গেল, এখন তার মোটা হওয়ার প্রয়োজন। সে যখন মোটা হবে, সে যখন কর্ক ক্যাম্বিয়াম তৈরি করা শুরু করবে, তখন হচ্ছে এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা তৈরি হতে হবে। আর এই যে সেকেন্ডারি ভাজক টিস্যুটা, এই ভাজক টিস্যুটা তৈরি হয় স্থায়ী টিস্যু থেকে। তার মানে প্রোমেরিস্টেম থেকে রূপান্তরিত হয়ে কোষগুলো হবে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু থেকে আমরা পরে 2 ধরনের কোষ দেখতে পাবো। একটা কোষ বারবার বিভাজিত হতে থাকবে, আর আরেক ধরনের কোষ হচ্ছে স্থায়ী টিস্যুতে পরিণত হবে। তার মানে প্রাইমারি ভাজক টিস্যু থেকে পরবর্তীতে আমরা কি পেতে পারি? স্থায়ী টিস্যু পেতে পারি। আর এই স্থায়ী টিস্যু যদি একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আবার বিভাজিত হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ফিরে পায় এবং বিভাজিত হওয়া শুরু হয়, এবং উদ্ভিদটাকে পাশে বাড়াতে থাকে, পার্শ্বীয় যে বৃদ্ধি, সেই বৃদ্ধি করতে হেল্প করতে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তার মানে আমরা 3টা ভাজক টিস্যুর টাইপ সম্পর্কে জেনে গেলাম। আচ্ছা, এটা যে জানলাম, এটা হচ্ছে ভাজক টিস্যুর উৎপত্তি অনুসারে।
এখন আসি হচ্ছে ভাজক টিস্যুর অবস্থান অনুসারে কয় ভাগে ভাগ করতে পারি এই মেরিস্টেম গুলোকে। উৎপত্তি অনুসারের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে তিনটা আমরা মনে রাখবো কিভাবে। প্রথমেই যখনই আমরা কোনো একটা উদ্ভিদ দেখি, কি দেখি, তার মাথার দিক দিয়ে, মনে করো উদ্ভিদের একদম টপ অংশ যেটা, মাথার অংশটা যেটা, এই জায়গাটায় যে কোষগুলো আছে আমরা কি দেখি, এই দিক থেকে আস্তে আস্তে উদ্ভিদটা বাড়তে থাকে। এটা যদি উদ্ভিদের কাণ্ডটা হয়, এটা যদি পাতা হয়, এটাও যদি একটা পাতা হয়, আর এটা যদি হয় মূল, তাহলে আমরা দেখবো যে উদ্ভিদটা এদিকে বাড়তে থাকে আর মূলটা নিচের দিকে বাড়তে থাকে। এবং বাড়ে আসলে কোন জায়গাটা, সবসময় দেখি যে এই জায়গাটার কোষগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তার মানে হচ্ছে ভাজক টিস্যু কোথায় থাকছে, একদম শীর্ষে, আর মূলের ক্ষেত্রেও একদম মূলের মাথায়। তার মানে ভাজক টিস্যুর অবস্থানটা কোথায়, শীর্ষে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। এবং এই শীর্ষস্থ ভাজক টিস্যুটাও কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু অধিকাংশ সময়ই থাকবে, এটা আমি বলেছি, এবং অধিকাংশ জায়গা জুড়ে থাকবে। তার মানে শীর্ষস্থ ভাজক টিস্যুর যে টিস্যুটা আছে সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এবং এর কাজ কি, এর কাজ হচ্ছে উদ্ভিদকে লম্বায় বড় করা, দৈহিক বৃদ্ধি যেটা, সেই দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা। এরপরে সেকেন্ড টাইপ যেটা, সেটা হচ্ছে ইন্টারক্যালারি, বা বাংলায় এটাকে বলা হয়ে থাকে নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত ভাজক টিস্যুটা কোথায় থাকছে, নিবেশিত ভাজক টিস্যুটা আমরা সবসময় মনে রাখবো এভাবে। মনে করো যে একটা উদ্ভিদের কাণ্ডের এখান থেকে একটা পাতা বের হচ্ছে। এই যে পাতার যে মূলটা রয়েছে, পত্রমূলের এখানে যে কোষগুলো রয়েছে এগুলো হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। এবং দেখা যাবে যে এইখানে যে কোষ এবং এইখানে যে কোষ, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। তার মানে এই পাশে স্থায়ী টিস্যু, এই পাশে স্থায়ী টিস্যু, মাঝখানে কি, মাঝখানে হচ্ছে ভাজক টিস্যু। তাহলে এটি অনেকটা স্যান্ডউইচ টাইপের হয়ে গেল। যখনই দুই পাশে স্থায়ী টিস্যু থেকে মাঝখানে ভাজক টিস্যু থাকবে, একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে, তখন এই মাঝখানের যে ভাজক টিস্যু আছে তাদেরকে বলবো হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এগুলো কোথায় থাকে, পাতার মূলে থাকে। তারপরে পর্ব যেটা, যেই অংশ থেকে ফুলের অংশ বের হবে, পাতার অংশ বের হবে, সেই জায়গার যে কোষগুলো, পর্বের মধ্যে যে কোষগুলো, সেই কোষগুলো হচ্ছে আমার নিবেশিত ভাজক টিস্যু টাইপের হবে। তাহলে আমরা দুইটা টাইপ পেয়ে গেলাম। আরেকটা আছে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। থার্ড হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় শব্দ থেকে বুঝছি যে পাশে থাকবে। এবং পাশে থাকা মানে কি, মানে হচ্ছে আমি যদি একটা উদ্ভিদকে লম্বা করে কেটে ফেলি, তাহলে আমি দেখতে পাবো যে উদ্ভিদ কাণ্ডের এইখান দিয়ে ভাজক টিস্যু রয়েছে এক পাশ দিয়ে, এই পাশ দিয়েও ভাজক টিস্যু রয়েছে। এই পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো কি করবে, এরা হচ্ছে এই দিকে বাড়বে, এই পাশে বাড়বে, এই পাশে বাড়বে, এই পাশে বাড়বে। তার মানে উদ্ভিদটা এরকম চিকন থাকলে পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে সে এরকম মোটা হয়ে যেতে পারবে, পার্শ্বীয় বৃদ্ধি ঘটাবে। এবং পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ কি, কর্ক ক্যাম্বিয়াম, এটাকে একটা উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি। কর্ক ক্যাম্বিয়ামটা কি, কর্ক ক্যাম্বিয়ামটা থাকে হচ্ছে যে সকল উদ্ভিদের মধ্যে আমরা বাকল দেখতে পাই, বাকলটাকে তুমি যদি কাটো, বাকলের ঠিক নিচে যে কোষগুলো রয়েছে, যে স্তরটা রয়েছে, সেখানে কর্ক টিস্যু রয়েছে, কর্ক কোষ রয়েছে, কর্ক ক্যাম্বিয়াম রয়েছে। এখানকার কোষগুলি বারবার বিভাজিত হয়ে আমরা যে লিন্টিসেল কথাটা পড়েছি, যে বাকলের মধ্যে ফাটল দেখা যায়, এই ফাটলটা এই কর্ক ক্যাম্বিয়ামের থেকে কোষ তৈরি হয়ে কিন্তু ফাটলটা তৈরি করছে। তো আমরা এখানে বুঝলাম যে শীর্ষে কোষ থাকতে পারে ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু হচ্ছে দুইটা স্থায়ী টিস্যু লেয়ারের মাঝখানে সে থাকবে, আর পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের কাণ্ডের দুই পাশে লম্বা লম্বি ভাবে থাকছে। আচ্ছা, এখন দেখি ভাজক টিস্যুর কোষ বিভাজনের ধরন অনুসারে বা কোষ বিভাজনের তল অনুসারে এটাকে কয়েকটা ভাগ করা আছে। এখানে আমরা তিনটা ভাগ দেখতে পাবো। একটা হচ্ছে 3D টাইপ, একটা হচ্ছে 2D টাইপ, একটা হচ্ছে 1D টাইপ। আমি 3D 2D 1D কেন বলছি, কারণ হচ্ছে 3D টাইপ যেটা, সেই 3D টাইপটাকে বলা হয় হচ্ছে মাস ভাজক টিস্যু। এবং মাস ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে সে সব দিকে বিভাজিত হতে থাকে। তার মানে
এইখানে একটা যে কোষ, সে বারবার বিভাজিত হয়ে হয়ে একটা কোষ পিণ্ড তৈরি করবে, এবং কোষ পিণ্ড তৈরি করার মানে কি, সেটাকে আমি দৈর্ঘ্যে বাড়তে দেখবো। সেই অংশটাকে, কোষ পিণ্ডটার একটা দৈর্ঘ্য মাপতে পারবো, প্রস্থ মাপতে পারবো, উচ্চতা মাপতে পারবো, তার মানে সে একটা বিশাল আয়তন জুড়ে থাকছে। এখন 2D তে আসি। 2D যেটা, সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। এটা হচ্ছে মাস ভাজক টিস্যু, এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু 2D কেন? সে হচ্ছে দৈর্ঘ্যে আর প্রস্থে বাড়ছে। এভাবে মনে রাখবো, এভাবে মনে রাখলে সহজ হবে জিনিসটা। কিরকম? মনে করো একটা পাতা এরকম ছোট ছিল, এই পাতাটা পরে কি হবে? এরকম বাড়বে অবশ্যই। দেখো পাতাটার ক্ষেত্রে এই যে লেন্থটা, লম্বা লম্বি এটা বাড়ছে, এবং পাশেও কিন্তু তার বৃদ্ধি হচ্ছে। সো পাতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্লেট ভাজক টিস্যু কাজ করছে। কোষটা সামনাসামনি বিভাজিত হচ্ছে, পাশে বিভাজিত হচ্ছে, এভাবে করে একটা বেশি সারফেস জুড়ে পাতাটাকে বড় করছে সে আস্তে আস্তে। আর 1D তে যদি যাই, এটা হচ্ছে রিব ভাজক টিস্যু। রিব কথাটা আমরা সেকেন্ড পেপারে পড়েছি, যেটা হচ্ছে বক্ষপিঞ্জরের মধ্যে আমরা দেখেছি যে পরশুকা থাকে। তো সেখানে রিব জিনিসটা কিরকম? চিকন, লম্বা। তার মানে এখানেও রিব ভাজক টিস্যুটা লম্বা সরু একটা লাইনের মতো হবে, এই জন্য এটাকে আমি লিখেছি হচ্ছে 1D। এই জিনিসটা হচ্ছে আমার মনে রাখার প্রসেস। তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, অথবা এখান থেকে সরাসরি মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখতে পছন্দ করি, আমার কাছে মনে হয় জিনিসটা তাহলে সহজ হয়। তো রিব ভাজক টিস্যুটা এটা কোথায় থাকে? রিব ভাজক টিস্যুটা থাকবে হচ্ছে, আমরা যখন কোনো একটা মনে করো মূলের প্রস্তুচ্ছেদ দেখব, তখন দেখতে পাবো যে মূলের মাঝখানে যেই গোল অংশটা আছে, যার ভিতরে ভাস্কুলার বান্ডেল আছে, একদম মাঝখানে এখানে আছে হচ্ছে মজ্জা। এই মজ্জাটা থেকে এই যে ভেতরের গোলটা দেখতে পাচ্ছি, যে অন্ততক দেখতে পাচ্ছি, এই পর্যন্ত, মজ্জা থেকে এই পর্যন্ত যেই কোষগুলো থাকে তারা একটা লাইন করে থাকে, একটা চিকন লম্বা লাইন করে থাকে, এবং এইটাকে বলা হয় হচ্ছে মজ্জা রশ্মি। এই যে মজ্জা রশ্মিটা, এটা একটা চিকন লাইন করে থাকে, কোষগুলো থাকবে হচ্ছে এভাবে পরপর বসে বসে একটা চিকন রাস্তার মতো তৈরি করে ফেলবে। এই জিনিসটা হচ্ছে এই রিব ভাজক টিস্যু। তার মানে আমরা 3 ধরনের ভাজক টিস্যু সম্পর্কে জানলাম। মাস ভাজক টিস্যু হচ্ছে সব তলে বিভাজিত হয়, সব দিকে বিভাজিত হয়ে একটা কোষ পিণ্ড তৈরি করে ফেলবে। আর প্লেট ভাজক টিস্যু কি করবে? 2টা তলে বিভাজিত হয়ে জিনিসটাকে আস্তে আস্তে বড় করতে থাকবে। আর রিব ভাজক টিস্যু কি হবে? একটা তলে জাস্ট লম্বা লম্বি সে সামনে আগাতে থাকবে, কোষটা বিভাজিত করে করে লম্বা হতে থাকবে। তো এই জিনিসগুলো আমরা জেনে ফেললাম। এখন দেখি ভাজক টিস্যু কি কি কাজ করতে পারে। ভাজক টিস্যুর কাজ অনুসারেও তার কি কিন্তু কয়েকটা শ্রেণী বিন্যাস করা হয়েছে। তার মধ্যে কি আছে? প্রোটোডার্ম আছে, প্রোক্যাম্বিয়াম আছে, এবং গ্রাউন্ড মেরিস্টেম রয়েছে। একটা হচ্ছে প্রোটোডার্ম, একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, আরেকটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, এখন দেখি এই যে প্রোটোডার্ম, ডার্ম কথাটা শুনলে আমরা বুঝি যে ত্বক রিলেটেড কিছু একটা। তার মানে প্রোটোডার্ম যে ভাজক টিস্যুগুলো তারা তৈরি করবে হচ্ছে ত্বক, ত্বক তৈরিতে তারা হেল্প করবে। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম কথাটা শুনলে বুঝতে পারছি এখানে ক্যাম্বিয়াম কোষের কথা বলা হচ্ছে। এরপরে এখানে জাইলেম, ফ্লোয়েম এদের কথা বলা হচ্ছে। তার মানে প্রোক্যাম্বিয়াম গুলো পরবর্তীতে জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম তৈরি করছে। আর গ্রাউন্ড মেরিস্টেম অবশ্যই পরবর্তীতে বিভাজিত হয়ে গ্রাউন্ড টিস্যু তৈরি করবে, যেটা কর্টেক্স তৈরি করছে। পুরো উদ্ভিদের যে শক্ত অংশটা, পুরো অংশটা দেখতে পাবো, উদ্ভিদটাকে কাটলে বড় একটা অংশ দেখতে পাবো প্যারেনকাইমা কোষ দিয়ে ভর্তি। সেই যে গ্রাউন্ড অংশটা, কর্টেক্স অংশটা, সেই কর্টেক্স অংশটা তৈরি করবে হচ্ছে এই গ্রাউন্ড মেরিস্টেম গুলো বিভাজিত হয়ে হয়ে। এখন আমরা চলে যাব হচ্ছে আজকে টপিকের মেইন যে আলোচনাটা, সেখানে মেইন আলোচনাটা আজকে হচ্ছে যে আমি যদি একটা উদ্ভিদকে কাটি, প্রস্থচ্ছেদ করি, তাহলে আমি আসলে এখানে কি কি ধরনের টিস্যু দেখতে পাবো, কি কি ধরনের দেখতে পারি। প্রথমেই আমি মনে করো এটা হচ্ছে উদ্ভিদটা, উদ্ভিদের কাণ্ড। উদ্ভিদের কাণ্ডটাকে আমি এভাবে কেটে ফেললাম। আমি এখন দেখতে পাবো এরকম একটা গোল অংশ, গোল অংশের ভেতরে দেখব আরো একটা গোল অংশ। এখন আসি যে এখানে আসলে কি কি থাকবে।
প্রথমেই উদ্ভিদের কাণ্ড হোক কিংবা মূল হোক, যেটাই হোক না কেন, বাহির থেকে আমি যদি দেখা শুরু করি, এই যে প্রথম যে লেয়ারটা দেখছি, এই প্রথম লেয়ারটা কি? এটা হচ্ছে ত্বক। তার মানে এখানে যত কোষ আছে তারা মিলে কি তৈরি করছে? ত্বকীয় টিস্যু তন্ত্র তৈরি করছে। এখন ত্বকীয় টিস্যু তন্ত্রের মধ্যে বা এপিডার্মাল টিস্যু তন্ত্রের মেইন কাজটা কি? ত্বক তৈরি করা বা এপিডার্মিস তৈরি করা। তাহলে কি ওয়ার্ডটা জানলাম আমরা? এপিডার্মিস, এপিডার্মিস তৈরি করা। এখন দেখো, যখনই আমরা কাণ্ডের ত্বক নিয়ে কথা বলবো তখন সেটাকে বলবো হচ্ছে এপিডার্মিস। কিন্তু যদি আমি মূলের কথা বলি, মূলের ত্বক নিয়ে কথা বলি, মূল ত্বকের নাম হচ্ছে এপিব্লেমা। এবং এটা খুব কমন একটা এমসিকিউ, এই জিনিসটা প্রচুর পরিমাণে এমসিকিউ এসে থাকে যে মূল ত্বকের মধ্যে যে আবরণটা, মূল ত্বক যেটা, সেই মূল ত্বকের নাম কি? তার নাম হচ্ছে এপিব্লেমা। এখন দেখি, এই যে এপিডার্মিস বা এপিব্লেমা যেটাই আমরা বলি না কেন, এই ত্বকীয় টিস্যু তন্ত্রের মধ্যে কি কি থাকে? এইখানে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো মেইনলি হচ্ছে প্যারেনকাইমা টাইপের কোষ, এবং কোষগুলো পাশাপাশি বসে অনেকটা এইভাবে বসবে, পাশাপাশি একদম কাছাকাছি ঘন হয়ে বসবে। কেন বলতো? তারা একটা ত্বক তৈরি করছে, তারা চায় না যে এখানে কোনো কিছু ভেতরে প্রবেশ করুক, এর জন্য খুব ঘনভাবে তারা পাশাপাশি বসে থাকবে। কিন্তু এই ত্বকের মধ্যে আমরা আবার মাঝে মাঝে ছিদ্র দেখতে পাবো। ছিদ্রগুলো কি? পত্র রন্ধ্র যেটা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছিদ্র পাবো। এখন আসি, এই যে ত্বক, আমাদের বডিতে আমরা যদি দেখি, আমাদের ত্বকের মধ্যে কি আছে? লোম আছে। এই উদ্ভিদের ক্ষেত্রে ত্বকের বাহির থেকে কিছু উপাঙ্গ বের হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ত্বকীয় উপাঙ্গ। এই ত্বকীয় উপাঙ্গ কি কি টাইপের হতে পারে? মেইন যে ত্বকীয় উপাঙ্গ হয় সেটাকে আমরা বলি হচ্ছে রোম বা ট্রাইকোম। এখন দেখো, এই যে রোম জিনিসটা, রোম জিনিসটা কাণ্ডেও হতে পারে, মূলেও হতে পারে। কিন্তু কাণ্ড আর মূলের রোমের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, মূলে যখন রোম থাকবে, মূল রোম যেটা, মূল রোম সবসময় দেখতে হবে হচ্ছে এরকম, একটা কোষ রূপান্তরিত হয়ে রোমে পরিণত হয়ে গেল। এখানে কিন্তু দুইটা কোষ নেই বা বহু কোষ নেই। কিন্তু আমি যদি কাণ্ডের রোম দেখি, কাণ্ডের রোমকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে দেখতে যাই, তখন আমি দেখতে পাবো যে সেখানে অনেকগুলো কোষ আছে। কাণ্ডের রোমে দেখা যাবে এখানে কোষ, এখানে কোষ, মানে বেশ কয়েকটা কোষ বিভাজিত হয়ে একসাথে মিলে তারা রোম তৈরি করছে। তাহলে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম কি, মূলের মধ্যে যে রোমটা থাকবে সেটা সবসময় হবে হচ্ছে এককোষী ধরনের। এবং মূল রোমের কাজ কি? খনিজ লবণ শোষণ করা, পানি শোষণ করা। আর কাণ্ডের রোমের কাজ কি? কাণ্ডের রোমের কাজ একটা হতে পারে হচ্ছে পোকামাকড় থেকে বাঁচিয়ে রাখা, শত্রুর আঘাত থেকে রক্ষা করার জন্য তারা রোমগুলোকে ইউজ করে। এখন কিভাবে ইউজ করতে পারে? এই রোমগুলো পরবর্তীতে কিছু উদ্ভিদের ক্ষেত্রে কাঁটাতে পরিণত হয়ে যেতে পারে। কিছু কিছু উদ্ভিদের গায়ে আমরা কাঁটা দেখি, সেটাও কিন্তু এপিডার্মাল যে উপাঙ্গ, সেই ত্বকীয় উপাঙ্গই কিন্তু। তারপরে আরো কি থাকতে পারে? কিছু উদ্ভিদ দেখবো আমরা হাতে যদি ধরি তাহলে আঠালো লাগে। আঠা জিনিসটা কোথা থেকে তৈরি হয়? এই যে রোম যেটা আছে, সেই রোমটা তখন হয়ে যায় গ্রন্থি রোম, এবং তার ভেতরে আঠালো বস্তু থাকবে। তাহলে জিনিসটা হয়ে যাবে কিরকম? এইটা ভর্তি থাকবে হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি। আবার অনেক সময় এই রোমটা দেখা যায় যে এরকম ফুলে যায়, ফুলে এরকম বড় হয়ে গেল, এবং এটার ভেতরে থাকবে হচ্ছে পানি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে থলি। রোমটা যখন ফুলে ভেতরে পানি জমা করে রাখছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে থলি বা ব্ল্যাডার। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো, অনেকেই যা আমি বলছি সেটা কমেন্ট সেকশনে লিখছো, which is very good। যেমন তাশফিয়া খান লামহা দেখছে, তারপর ইমরান রিফাত রয়েছে, তারপর নাজিয়া তাজরিয়ান রয়েছে, আরমান সিদ্দিক রয়েছে, তারপর টয়া রয়েছে, তারপর মনিকা পাল রয়েছে। অনেকেই কমেন্ট করেছে, আমি দেখতে পাচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আচ্ছা, এটা গেল হচ্ছে থলি ধরনের। তারপরে আর কি টাইপের রোম থাকতে পারে? শল্ক থাকতে পারে। শল্কটা কি? শল্ক হচ্ছে, মনে করো এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড, কাণ্ড থেকে এরকম একটা ছোট অংশ বের হয়ে আছে। এই যে অংশটা, এই অংশটাকে আমি যদি ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো যে অনেকগুলো কোষ
পাশাপাশি রয়েছে, অনেকগুলো কোষ বিভাজিত হয়ে আসলে এই শল্কটা তৈরি করেছে। তার মানে এই সবগুলোই হচ্ছে ত্বকীয় উপাঙ্গ। এখন এই যে ত্বক রয়েছে, এই ত্বকের মধ্যে একটা তো বললাম আঠা জাতীয় হতে পারে, আরো এক ধরনের হতে পারে, তুমি মনে করো একটা পাতা ধরলে দেখলে যে সেটা পিচ্ছিল ধরনের, তখন কি হচ্ছে, তখন এই ত্বকের কোষগুলো থেকে মিউসিলেজ তৈরি হচ্ছে, এই কারণে জিনিসটা পিচ্ছিল ধরনের হয়ে যাচ্ছে। আবার অনেক সময় কিউটিকল থাকে, যেটা থাকে হচ্ছে পাতার মধ্যে। পাতার মধ্যে দেখবে পাতার উপরের আস্তরণটা দেখতে মনে হয় মোমের মতো, এবং আলো একটু রিফ্লেক্ট করে জিনিসটা থেকে, চকচক করে। এই জিনিসটা করার কারণ কি, সেখানে কিউটিকল থাকে, এবং এই কিউটিকলটা কিন্তু এপিডার্মিসটাকে রক্ষা করতে হেল্প করে এবং প্রচ্ছেদন যাতে কম হয় সেই কাজটাতে হেল্প করে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষটা কি? বুলিফর্ম কোষ হচ্ছে যখন পাতার মধ্যে মাঝখানে মাঝখানে কিছু কোষ থাকবে যেটা পানি শোষণ করে মোটা হয়ে যেতে পারে। মনে করো এটা হচ্ছে পাতা, পাতার এখানে একটা কোষ আছে যেটা পানি শোষণ করে মোটা হয়ে যায়, এখানেও আছে এখানেও আছে। এখন কি হচ্ছে, যখন সে অনেক পরিমাণে পানি পায়, বুলিফর্ম কোষ এটার ভেতরে পানি নিয়ে সে ফুলে আছে। যখনই এই কোষগুলো ফুলে যাবে, পাতাটা তখন এরকম সোজা হয়ে থাকবে। কিন্তু মনে করো সে পানির অভাবে পড়ে গেল, তখন সে করবে কি, এখান থেকে পানি বের করে দিবে, এই কোষের মধ্যে সে পানি আর রাখবে না। তখন কি হবে, এই কোষগুলো চুপসে যাবে। যেহেতু কোষগুলো একটা বড় জায়গা জুড়ে ছিল, যখন এটা চুপসে যাবে, পাতাটা তখন সোজা থেকে এভাবে কুচকে যাবে, রোলড হয়ে যাবে। যখন সে এভাবে পেঁচিয়ে যাচ্ছে পাতাটা, তখন কি হচ্ছে, প্রচ্ছেদনের হার কমে যাচ্ছে। সো বুলিফর্ম কোষ যদি থাকে, তখন কিন্তু পাতা এরকম কুচকে যেতে পারে যখন পানির অভাব হয়, এবং প্রচ্ছেদনের হারটা তখন কমে যায়। এভাবে গাছ নিজেকে অল্প পানির সাহায্যে বাঁচিয়ে রাখতে পারে। তো এইগুলো ছিল হচ্ছে ত্বকীয় যে টিস্যুতন্ত্র, সেই ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়ে মেইন যে আলোচনা সেটা। এবং ত্বকীয় টিস্যুতন্ত্রের যদি আমি মেইন উদ্দেশ্য বলি বা কাজ বলি, মেইন কাজ হচ্ছে উদ্ভিদকে রক্ষা করা, ত্বকীয় টিস্যুতন্ত্রটা রক্ষা করতে হেল্প করে, তারপরে প্রচ্ছেদন করতে হেল্প করে, তারপরে কিছু কিছু কোষ যেখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে সেটা সালোক সংশ্লেষণে কিন্তু হেল্প করতে পারবে, এবং পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু এই কোষগুলো হেল্প করতে বাঁচিয়ে রাখতে পারে উদ্ভিদটাকে। আচ্ছা, এখন আসি, এই ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে আমরা একটা স্পেশাল জিনিস পাবো, সেটা হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রটা আসলে কিরকম, আমরা যদি একটা পাতার প্রস্থচ্ছেদ এঁকে ফেলি, তাহলে দেখতে পাবো যে পাতার সাধারণত বিষম পৃষ্ঠ পাতা যেগুলো, উপরে একটু ডার্ক কালার থাকবে, নিচটা একটু হালকা কালার থাকবে, সেই বিষম পৃষ্ঠ পাতাগুলোর নিচের পোর্শনে পত্ররন্ধ্র মেইনলি থাকে। আমি যদি বিষম পৃষ্ঠ পাতার প্রস্থচ্ছেদ আঁকি, তাহলে দেখা যাবে যে উপরে থাকবে হচ্ছে পাতার যে ত্বক বা এপিডার্মিস, উপরের ত্বক এটা, ঊর্ধ্ব ত্বক এটা, আর নিচের ত্বক যেটা, নিচের ত্বকে দেখতে পাবো যে মাঝখানে মাঝখানে স্টোমাটা দেখা যাচ্ছে, এইভাবে স্টোমাটা রয়েছে। এবং স্টোমাটার কাজ কি, স্টোমাটা যেহেতু পত্ররন্ধ্র, এর কাজ হচ্ছে এটার ভেতর দিয়ে এই পাতার ভেতরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, এই রাস্তা দিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এবং পত্ররন্ধ্র যেটা, পত্ররন্ধ্রের এই দুইটা যে কোষ, এই দুইটা কোষকে বলা হয় হচ্ছে রক্ষী কোষ। এই জিনিসগুলো আমি জানি, তোমরা সবাই জানো। এবং আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, রক্ষী কোষে কি ক্লোরোপ্লাস্ট থাকে কি না, ক্লোরোপ্লাস্ট কি আছে নাকি নেই, ইয়েস নাকি নো, আমাকে একটু কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও যে রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে নাকি থাকে না। এখন দেখো, রক্ষী কোষে আর কি থাকতে পারে, রক্ষী কোষে অবশ্যই একটা নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজমটা ঘন ধরনের হবে, এটা এক সময় মাঝখানের ছিদ্রটা খুলে দিবে, একটা সময় মাঝখানের ছিদ্রটাকে সে বন্ধ করে দিবে। যে মেকানিজমগুলো সম্পর্কে আমরা আরেকটা চ্যাপ্টারে, নবম অধ্যায়ে উদ্ভিদ শারীর তত্ত্বতে আমরা ভালোভাবে জানতে পারি। এবং এই রক্ষী কোষ যেগুলো, তার আশেপাশে যে কোষগুলো থাকে, মনে করো এখানে যে কোষগুলো রয়েছে, এই পাশে যে কোষগুলো রয়েছে, তাদেরকে আমরা বলি হচ্ছে সহকারী কোষ। আচ্ছা, তাহলে আমরা পাতার ত্বকের মধ্যে কিছু ডিফারেন্ট জিনিস দেখলাম। একটা জানলাম হচ্ছে পাতার ত্বকে কিউটিকল থাকছে,
আরেকটা জানলাম হচ্ছে রক্ষী কোষ থাকছে যেটা স্টোমাটা তৈরি করছে, এবং রক্ষী কোষের সাথে থাকছে হচ্ছে সহকারী কোষ। আমি কমেন্ট করে জানিয়ে দিতে বলেছিলাম, একটা প্রশ্ন করেছিলাম, তোমরা যারা দেখছো কোশ্চেন অ্যান্সার অনেকেই দিয়েছো যে আচ্ছা, আরমান সিদ্দিক বেলায়েত হোসেন বলেছে ইয়েস, ও বলছে ক্লোরোপ্লাস্ট থাকে। আনিকা রুকায়া বলেছে থাকে না। এরপর জারিফ কবির বলেছে থাকে না। শামসুল আরফিন বলেছে থাকে না। এরপর হিমেল গোস্বামী বলেছে ইয়েস। তারপর তানভীর আঞ্জুম খান বলেছে নো। অনেকেই বলেছে নো, অর্ধেক বলছে ইয়েস। আচ্ছা, আজকের এই কোশ্চেনের অ্যান্সারটা খুব মজার হয়েছে, অর্ধেক বলছো ইয়েস, অর্ধেক বলছে হচ্ছে নো। রাফিন আফসার, জারিফ কবির, নাইম ইসলাম বলেছে ইয়েস। তানহা তাবাসুম বলেছে ইয়েস। তাওহিদ দেবাঞ্জন পল বলেছে ইয়েস। সারাফ তাসফিয়া সারা বলেছে থাকবে। শান্ত, তারপর তাহসান আসাদ, তারপরে অনেকেই বলছো এখন ইয়েস, সবাই বলছো ইয়েস, 2-3 জন ছাড়া। আচ্ছা, এখন দেখি আসলে অ্যান্সারটিকে। আসলে অ্যান্সারটা হচ্ছে যে এই রক্ষী কোষে অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে। আমরা যদি পাতার প্রস্থচ্ছেদ কখনো মাইক্রোস্কোপের নিচে দেখি তখন দেখতে পাবো যে বাকি কোষগুলোর থেকে এই কোষগুলো একদম সুন্দর সবুজ বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, তার মানে এই কোষগুলোর ভিতরে অবশ্যই ক্লোরোপ্লাস্ট আছে। এখন আমরা জানবো হচ্ছে পত্ররন্ধ্র, একটা জিনিস দেখলাম, এবং পত্ররন্ধ্রের মধ্যে কি হচ্ছে, এই রন্ধ্রটার সাহায্যে শুধু যে গ্যাসীয় আদান প্রদান হচ্ছে তা না, জলীয় বাষ্প কিন্তু পাতার ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে কি বের হয়, জলীয় বাষ্প, পানিটা বাষ্প আকারে বের হয়। এখন উদ্ভিদের মধ্যে আরেকটা সিস্টেম আছে যেখানে সে প্রস্বেদন করে না, মানে হচ্ছে পানিটাকে বাষ্প আকারে বের করে না, সে সরাসরি লিকুইড আকারেই বের করে দেয়। সেই সিস্টেমটা হচ্ছে পানি পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, এবং পদ্ধতিটার নাম হচ্ছে গাটেশন প্রক্রিয়া। তাহলে আমরা এখন জানবো হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড এবং গাটেশন প্রক্রিয়া। এই জিনিসটা এমসিকিউতে আসে যে গাটেশন প্রক্রিয়ায় গাছের বডি থেকে, উদ্ভিদ বডি থেকে কি বের হয়ে যায়, এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। এবং গাটেশন প্রক্রিয়ায় কি বের হয় বলতো, গাটেশন প্রক্রিয়ায় বের হবে হচ্ছে পানি তরল আকারে H2O বের হয়ে যাচ্ছে, আর প্রস্বেদনে বাষ্প আকারে H2O বের হবে। এখন দেখো হাইড্রাথোডটা কি। হাইড্রাথোডটা মেইনলি থাকে হচ্ছে পাতার কিনারার মধ্যে, এবং এটা কিভাবে থাকে, পত্ররন্ধ্রের মধ্যে যেরকম দুটা রক্ষী কোষ আছে, হাইড্রাথোডেরও একদম সামনে রক্ষী কোষ আছে, কিন্তু এই রক্ষী কোষটার কাজ কিন্তু পত্ররন্ধ্রের রক্ষী কোষের মতো এত স্পেসিফিক না, ও জাস্ট আছে আর কি, সে খোলা বন্ধ এরকম কাজগুলো ওভাবে মেনটেন করে না। এই রক্ষী কোষটার পেছনে একটা গহ্বর থাকে, এইটা মনে করো সেই গহ্বরটা, এবং গহ্বরের পরে এইখানে কিছু কোষ দেখতে পাবো, অনেকগুলো কোষ একসাথে থাকে। এই কোষটার ঠিক পেছনেই মেইন জিনিসটা থাকবে, যেটার কারণে এই দিক দিয়ে পানি বের হয়। এটা কি, এই লম্বা যে অংশগুলো আছে, এই যে অংশগুলো আঁকলাম, এগুলো হচ্ছে জাইলেমের অংশ। আচ্ছা, জাইলেমের অংশের মধ্যে এটা হচ্ছে ট্রাকিডের অংশ। ট্রাকিডের এই যে মাথাটা, এই মাথাটা থাকে হচ্ছে এই কোষগুলোর কাছে। এখন আমরা জানি যে যখনই জাইলেম কথাটা বলছি, এটার ভিতরে কি হয়, পানি পরিবাহিত হয়, তার মানে পানি এদিক দিয়ে প্রবেশ করলো, ট্রাকিড যেহেতু আছে অবশ্যই সাথে ভেসেলও থাকবে। সো এখান দিয়ে যখন পানি আসছে, পানিটা লিকুইড আকারে এই কোষের স্তরের মধ্যে আসে, আসার পরে সেটা জমা হয় হচ্ছে এই যে মাঝখানে গহ্বরটা আছে, এই গহ্বরের মধ্যে সে জমা হয়, এবং পরবর্তীতে যখন বেশি পরিমাণে পানি এসে পড়বে তখন সে এখান দিয়ে বের হয়ে যাবে, এখান দিয়ে পানিটা তরল আকারে বের হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় গাটেশন প্রক্রিয়া। এবং গাটেশন প্রক্রিয়াটা কোন কোন ধরনের উদ্ভিদে দেখি, ঘাস জাতীয় উদ্ভিদগুলোতে আমরা দেখি। অনেক সময় দেখা যায় যে গরমের দিনগুলোতে ঘাসের কিনারা দিয়ে পানি জমে থাকে, সেই পানি জমে থাকাটার মেইন কারণ হচ্ছে সে গাটেশন প্রক্রিয়ায় পানি বের করছে। আর পানি বের করার কারণটা কি, কারণ হচ্ছে তার বডি টেম্পারেচারটাকে সে কমিয়ে রাখতে চায়, ঘাসটা তার বডির যে টেম্পারেচারটা, কোষের টেম্পারেচার গুলো কমিয়ে রাখতে চায়, এজন্য সে আস্তে আস্তে পানি বের করে দিয়ে বডিটাকে ঠান্ডা করতে থাকে। তো এটা ছিল হচ্ছে পানি পত্ররন্ধ্র এবং
বা হাইডাথোড যেটা, সেটা নিয়ে আলোচনা। এটাও এমসিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা থেকে অনেক সময় 2 মার্কসের যে কোশ্চেনটা খ, যেটা সেই খ এর প্রশ্ন এসে থাকে যে গাঠনিক প্রক্রিয়া কি, বা পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড কি, বা হাইডাথোডের যে গঠন সেই গঠনটা আঁকো চিত্র সহ, এই জিনিসটা কিন্তু আসতে পারে। এখন দেখো, এতক্ষণ যা বললাম সেটা ছিল হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র সম্পর্কে। এখন ত্বক থেকে আমরা গাছের উদ্ভিদের প্রস্থচ্ছেদে যদি আরেকটু ভেতরে ঢুকি, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। যেই টিস্যুতন্ত্রটা হচ্ছে অধিকাংশটাই প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, এবং যেই টিস্যুতন্ত্রের কারণে উদ্ভিদটা দৃঢ়তা পায়, উদ্ভিদটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তার মানে চারপাশ দিয়ে পেলাম হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। ত্বকীয় টিস্যুতন্ত্রটার ঠিক পরে এই জায়গা থেকে হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র আমরা দেখতে পাবো। এখন এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে কি কি থাকে, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বৈশিষ্ট্যটা কি? গ্রাউন্ড টিস্যুতন্ত্রে মেইনলি থাকবে হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ, কিন্তু এই টিস্যুতন্ত্রের মধ্যে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষও কিন্তু থাকতে পারে। স্ক্লেরেনকাইমা কখন থাকবে? যখন কোনো একটা উদ্ভিদ বেশি দৃঢ় হবে, বেশি শক্ত ধরনের হওয়ার প্রয়োজন হবে, তখন সেখানে থাকবে হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষগুলো, স্ক্লেরেনকাইমা টিস্যুটা থাকবে। মনে করো এখান দিয়ে স্ক্লেরেনকাইমার কিছু টিস্যু আমরা বিক্ষিপ্ত ভাবে স্ক্লেরেনকাইমা কোষগুলোকে কিন্তু তখন দেখতে পাবো পুরো গ্রাউন্ড টিস্যুতন্ত্র জুড়ে সে ছড়িয়ে আছে। এখন এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে আরো একটা টাইপের কোষ থাকা সম্ভব, সেটা হচ্ছে কোলেনকাইমা। এই যে তিনটা নাম বললাম, এই তিনটা নাম কি ছিল? স্থায়ী টিস্যুর মধ্যে আমরা পড়েছি, এবং এই তিনটাই হচ্ছে সরল টিস্যু। আচ্ছা, এখন এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র যেটা রয়েছে, এই টিস্যুতন্ত্রটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এখন দুইটা ভাগ কি? দুইটা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে বহিঃস্থিলীয়, বহিঃস্থিলীয়, আরেকটা হচ্ছে অন্তঃস্থিলীয়। তার মানে স্টিলির ভেতরে বা বাহিরে। এখন প্রশ্ন হচ্ছে স্টিলি কি? স্টিলি জিনিসটা কি? স্টিলি হচ্ছে যখনই আমরা কোনো একটা উদ্ভিদের মনে করো মূলকে প্রস্থচ্ছেদ করলাম, একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে যখন নিব, তখন দেখবো যে এই পুরো অংশটার ভেতরে আরো একটা গোল অংশ আছে। এই যে গোল অংশটা রয়েছে সেটা হচ্ছে অন্তত্বক, এবং অন্তত্বকের ঠিক নিচে পরের স্তরটাতে আছে হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। এই যে পেরিসাইকেল অংশ যেটা রয়েছে বা পরিচক্র অংশটা রয়েছে, এই পরিচক্র থেকে আমি একটু লাল কালি দিয়ে যদি দেখাই, পরিচক্র থেকে যদি এই মাঝখান পর্যন্ত মজ্জা পর্যন্ত অংশ যতটুকু আছে, এতটুকু পুরাটা, এই পুরাটা হচ্ছে স্টিলি অংশ। স্টিলি বলে এটাকে, গোল একটা অংশ। আর এই পরিচক্রের বাহিরে কি আছে? এখানে অন্তত্বক আছে, এখানে গ্রাউন্ড দেখতে পাচ্ছি, কর্টেক্স যেটা সেটা দেখতে পাচ্ছি, এবং এপিডার্মিস দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে বাহিরে, এই অংশটা থেকে বাহিরে যে অংশটা রয়েছে, এই অংশ পর্যন্ত হচ্ছে বহিঃস্থিলীয় অঞ্চল। তো আমরা এখন আসি বহিঃস্থিলীয় অঞ্চলে আসলে কি কি থাকে। ফার্স্টেই আমরা দেখেছি ত্বকীয় টিস্যুতন্ত্র। ত্বকীয় টিস্যুতন্ত্র কিন্তু গ্রাউন্ডের অন্তর্ভুক্ত না। তার মানে আমি যদি ত্বকীয় টিস্যুতন্ত্রটাকে সরিয়ে ফেলি, তাহলে প্রথমে যে স্তরটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে অধোত্বক। তার মানে আমরা যেই স্তরটা পাবো তার নাম হচ্ছে অধোত্বক বা হাইপোডার্মিস। এপিডার্মিসের ঠিক নিচে থাকবে। এই অধোত্বকের মধ্যে কি কি থাকতে পারে? এই অধোত্বকটা তৈরি হতে পারে হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দিয়ে, এখানে কোলেনকাইমা জাতীয় কোষ থাকতে পারে। এটা এক স্তরই হতে পারে, কয়েক স্তর বিশিষ্ট হতে পারে অধোত্বকটা। এবং এই অধোত্বক কোথায় থাকবে? উদ্ভিদের কাণ্ড বা স্টেমকে যদি আমি প্রস্থচ্ছেদ করি তাহলে অধোত্বক দেখব, কিন্তু মূলে থাকবে না। অধোত্বক মূলে থাকে না। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে অধোত্বক জিনিসটা আমরা মূলে দেখতে পাবো না। এখন এই অধোত্বকটা এখানে আসলে কোথায়? এই যে এতটুকু অংশ আছে, এই এতটুকু অংশ হচ্ছে অধোত্বক, এতটুকু অংশ। আচ্ছা, এখন অধোত্বক আমরা জেনে গেলাম। অধোত্বকের পরে কি থাকে? অধোত্বকের পরে এই যে এতটুকু স্পেস রয়েছে, যেখানে আমি কালো দাগ দিয়ে রেখেছি, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স পুরোটা জুড়ে থাকবে হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু যখনই থাকবে, সেখানে
কিছু ফাঁকা স্থানও দেখতে পাবো, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা দেখতে পাবো। তার মানে কর্টেক্স যেটা, সেখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, এবং সেখানে অন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখতে পাচ্ছি। এই প্যারেনকাইমা টিস্যুর সাথে আমি আগেই বলেছি এখানে স্ক্লেরেনকাইমাও কিন্তু থাকতে পারবে, কোলেনকাইমাও কিন্তু থাকতে পারবে। মেইনলি স্ক্লেরেনকাইমায় অনেকগুলা উদ্ভিদের ক্ষেত্রে আমরা কর্টেক্সের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পারি, তখন কর্টেক্সটা আরো বেশি দৃঢ় হয়ে যায়, আরো বেশি শক্ত হয়ে যায়। এখন এই কর্টেক্সের প্যারেনকাইমা কোষের কাজটা কি? মেইন কাজ হচ্ছে উদ্ভিদটাকে দৃঢ়তা প্রদান করা। দেখো কতটুকু বিশাল একটা অংশ জুড়ে কোষগুলো রয়েছে, এবং এই কোষগুলো কি করছে? উদ্ভিদটাকে দাঁড়িয়ে থাকতে হেল্প করছে, সে যাতে পড়ে না যায়, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এবং এখানকার কোষগুলোর কি কাজ? প্যারেনকাইমা টিস্যুর কাজটা হচ্ছে খাদ্য সঞ্চয় করতে সে সাহায্য করে। তার মানে প্যারেনকাইমা টিস্যু কর্টেক্সে থাকার কারণে কর্টেক্স খাবার সঞ্চয় করে রাখতে পারবে। আবার প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে কিন্তু উদ্ভিদের যেই কাণ্ডটা দেখতেই হয়ে যাবে হচ্ছে সবুজ রঙের, আর সবুজ রং হওয়ার মানে সেটা পুরোটা সালোক সংশ্লেষণে হেল্প করতে পারবে। তার মানে প্যারেনকাইমাতে যদি আমার ক্লোরোপ্লাস্ট থাকে, এই অংশটা সালোক সংশ্লেষণেও তখন হেল্প করতে পারবে। তো এটা তো বললাম উদ্ভিদের কাণ্ডের কথা। উদ্ভিদের মূলের জন্য কি হবে? মূল যখন থাকবে তখন এই লাল অংশ যেটা আমি দাগ দিয়ে রেখেছি এটা থাকবে না, অধতক নাই। উদ্ভিদের যে এপিব্লেমার ভেতরেই পাবো হচ্ছে কর্টেক্স। কর্টেক্সটা অনেক বেশি অংশ জুড়ে আমরা দেখতে পাবো যেহেতু অধতক নাই, এবং সেখানেও আমরা দেখবো যে প্যারেনকাইমা কোষ রয়েছে, এবং কোষগুলো খাবার সঞ্চয় করতে সাহায্য করছে, পানি সঞ্চয় করে রাখতে সাহায্য করছে। এটা হচ্ছে মূলের জন্য। মূলের প্রস্থচ্ছেদ করলে আমরা আসলে যা দেখতে পাবো, যেভাবে দেখতে পাবো সেটা এখন বললাম। এখন আসি কর্টেক্সটা, মনে করো শেষ হলো। কর্টেক্সের পরে কি আছে? এই যে অংশটা এতটুকু লেয়ার আছে, এটাও কিন্তু বহিঃস্থলীয় অংশ। এই অংশটা, কালো অংশটা, এই অংশটার নাম কি? এই অংশটা হচ্ছে অন্তঃত্বক, এবং এই অন্তঃত্বক থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে। অন্তঃত্বকের যে কোষগুলো, সেই কোষগুলো হচ্ছে এরকম শেপের এবং একদম পাশাপাশি বসে থাকবে। তাদের মাঝে কোনো ফাঁকা জায়গা দেখবো না, একদম চাপাচাপি ভাবে তারা বসে আছে, এবং পুরো একটা দেখো একটা বাউন্ডারি তৈরি করেছে, দেয়াল তৈরি করেছে। এবং এই অন্তঃত্বকের মধ্যে যেই কোষগুলো রয়েছে, তাদের এই দুইটা কোষের মাঝখানে এই জায়গাটায় কিছু পদার্থ জমা হতে পারে, সুবেরিন, লিগনিন, এই ধরনের জিনিসগুলো এখানে জমা হতে পারে। আর লিগনিন, সুবেরিন যখনই জমা হবে তখন অবশ্যই এই জায়গাটা শক্ত হয়ে যাবে, এই জায়গাটা দিয়ে কোনো কিছু আর পাস করতে পারবে না। এখন দেখো, মনে করো এটা এক সারির অন্তঃত্বকের কোষগুলো, এইখানেও এরকম একটা দেয়াল তৈরি হয়ে আছে, কিন্তু দেখা গেল এই কোষটার এখানে এরকম একটা দেয়াল তৈরি হয়ে নেই। এই যে দেয়ালটা তৈরি হলো, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এবং এইটার আসলে কাজটা কি সেই জিনিসটা আমরা দেখব। ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আর এই যে এখানে জায়গাটা ফাঁকা, মানে এখানে পুরু হচ্ছে না, মোটা হচ্ছে না, জাস্ট পাশাপাশি দুটা কোষ বসে আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাসেজ সেল। এই কোষটাকে বলবো প্যাসেজ সেল, দুইটা কোষকেই বলবো প্যাসেজ সেল। এখন দেখো ক্যাসপেরিয়ান স্ট্রিপটা আসলে কি কাজ করে। এই যে ভেতরের অংশটা স্টিলি, যেটা স্টিলের ভেতর দিয়ে কি যায়? স্টিলের ভেতর দিয়ে পানি যাবে, খনিজ লবণ যাবে, যে খাবার তৈরি হয়ে গিয়েছে সেটাও যাবে। আর এই জায়গাটার মধ্যে কি হচ্ছে? এই জায়গাটা মেইনলি দৃঢ়তা প্রদান করছে এবং খাবার সঞ্চয় করে রাখছে। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকার কারণে যখন এখান দিয়ে পানি পরিবাহিত হচ্ছে, অতিরিক্ত পরিমাণে পানি কর্টেক্সে চলে যেতে পারে না। আবার কর্টেক্স যে সঞ্চয় করে রেখেছে সেটা ইজিলি এই পোর্শনটাতে, এই স্টিলের ভেতরে চলে আসতে পারে না। এবং এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকার কারণে অন্তঃত্বকটা অ্যাকচুয়ালি একটা দেয়াল বা বাউন্ডারির মতো কাজ করছে, এবং সেই দেয়ালের মধ্যে কিছু দরজা আছে। দরজাগুলো কি? এই প্যাসেজ সেলগুলো হচ্ছে সেই দরজাটা, যেটার মাধ্যমে পানি আদান প্রদান হবে, যেই খাবারগুলো সঞ্চিত করার প্রয়োজন সেটা এই কর্টেক্স পর্যন্ত তখন যেতে পারবে। একটা কন্ট্রোল অবস্থায় থাকবে, জিনিসটা কন্ট্রোলের ভিতরে থাকবে। তো এটা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। যদি এমন হয় যে অন্তঃত্বকের মধ্যে এই জায়গাটায়, এই কোষগুলোর মধ্যে এবং দুইটা কোষের যে প্রাচীরটা, পার্শ্ব প্রাচীর বলছি এটাকে, পার্শ্ব প্রাচীর যেটা, এখানে যদি স্টার্চ জমা হয়, যদি বেশি পরিমাণে স্টার্চ জমে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্টার্চ শীট, স্টার্চের আবরণী।
তার মানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, অন্তত্বকের মধ্যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ হতে পারে অথবা স্টার্চ শীথ তৈরি হতে পারে। আর যদি ক্যাসপেরিয়ান স্ট্রিপ হয় সেক্ষেত্রে আমরা প্যাসেজ সেল পাবো বা প্যাসেজ কোষ পাবো, যেটার মাধ্যমে কর্টেক্স আর এই স্টিলের ভেতরের মধ্যে যোগাযোগ রক্ষা হবে। তো এটা ছিল হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল পর্যন্ত। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা, একজন বলেছে অষ্টম অধ্যায়ের নামটা কি? এটা হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র, বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার। আচ্ছা, এরপরে এমডি ফারহান রয়েছে, এমডি নিলয় সরকার রয়েছে, এরপর তাসনিম আহমেদ রয়েছে, এস এ টুসি রয়েছে, তারপর আজমিন নারা সাফা রয়েছে, তারপর ফারিহা জাহান রয়েছে, তাসফিয়া খান লামহা রয়েছে, এরপর সাকিব হোসেন রয়েছে, ইমরাউল রিফাত রয়েছে, রায়হান উদ্দিন রয়েছে, তারপর কাউসার মোহাম্মদ রয়েছে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো দেখতে পাচ্ছি। এখন চলে যাই, এতক্ষণ ছিল হচ্ছে বহিঃস্থলীয় অবস্থাটা, বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে যা যা থাকে সেই জিনিস নিয়ে বর্ণনা এবং তার কাজ। এখন আসে অন্তঃস্থলীতে। অন্তঃস্থলীয় অঞ্চলটা তাহলে কি? আমি এতটুকু যদি মুছে ফেলি, আমার বহিঃস্থলীয় অঞ্চল নিয়ে আলোচনা যেহেতু শেষ, তাহলে পুরো বহিঃস্থলীয় অঞ্চল এবং ত্বকীয় যে টিস্যুতন্ত্র সেটাকে আমি মুছে ফেললাম। এখন স্টিলিতে চলে আসি। স্টিলের মধ্যে ফার্স্টে কি পাবো? ফার্স্টেই পাবো হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। এখন দেখো, পরিচক্র বা পেরিসাইকেল জিনিস যেটা, এটার মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে যখন উদ্ভিদের পার্শ্বমূল তৈরি হয়, মনে করো এটা হচ্ছে মূল, এখান থেকে একটা পার্শ্বমূল তৈরি হবে। এই যে পার্শ্বমূল তৈরি করাটা, এই কাজটা করে হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। এখন এই পরিচক্রের মধ্যে যে কোষগুলো রয়েছে, পরিচক্রের কোষের মধ্যে প্যারেনকাইমা থাকতে পারে, স্ক্লেরেনকাইমা থাকতে পারে। তার মানে বাইরে ছিল অন্তত্বক, অন্তত্বকের ভেতরে মানে অন্তত্বকের পরে যেই আস্তরণটা পাবো বা আবরণটা পাবো বা লেয়ারটা পাবো, সেটা হচ্ছে পরিচক্র। এবং এই পরিচক্রটা যদি স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয়, মনে করো এগুলো সবগুলো স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, আর এইখানে আছে হচ্ছে ফ্লোয়েম টিস্যু। যদি এরকম হয় তাহলে ফ্লোয়েম টিস্যুর ঠিক মাথায় এতটুকু অঞ্চল জুড়ে কি আছে? স্ক্লেরেনকাইমা টিস্যু রয়েছে। তার মানে পরিচক্রের স্ক্লেরেনকাইমা টিস্যুটা ফ্লোয়েমের ঠিক উপরে রয়েছে, যুক্ত হয়ে আছে। তখন এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি বা বান্ডল ক্যাপ। তিনটা নাম বললাম, একটা হচ্ছে বান্ডল ক্যাপ, একটা হচ্ছে হার্ড বাস্ট, আরটা হচ্ছে গুচ্ছ টুপি। যখন ফ্লোয়েমের মাথায় পেরিসাইকেলের স্ক্লেরেনকাইমা কোষ থাকবে, তখন তাদেরকে এই তিনটা নাম বলা যায়। এগুলাও কিন্তু এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, তো এই জিনিসটা ছিল হচ্ছে পরিচক্র নিয়ে আলোচনা। এখন আসি, এই যে পরিচক্রটা সম্পর্কে জানলাম, পরিচক্রের পরে পরের স্তরটা আসলে কি? পরিচক্রের পরে যে এতটুকু ভেতরের জায়গা, এই ভেতরের জায়গা জুড়ে থাকবে হচ্ছে, এক থাকবে হচ্ছে জাইলেম, দুই থাকবে হচ্ছে ফ্লোয়েম, তিন থাকবে হচ্ছে মজ্জা, চার থাকবে হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে চারটা জিনিস পেলাম, কিন্তু যখনই আমি গ্রাউন্ড টিস্যুতন্ত্র নিয়ে কথা বলছি, আমি জাইলেম ফ্লোয়েম নিয়ে কথা বলবো না, কারণ জাইলেম ফ্লোয়েমটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র দেয়। আমরা দেখো তিনটা টিস্যুতন্ত্রতে ভাগ করে রেখেছি, একটা হচ্ছে ত্বকীয়, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে ভাস্কুলার। তার মানে একটা উদ্ভিদের পুরো টিস্যুতন্ত্রটাকে আমি যদি উদ্ভিদটাকে প্রস্থচ্ছেদ করি, কাণ্ড বা মূল যাই হোক, সেটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার উপরের আবরণটা বা চামড়া বলতে পারো, সেই অংশটা। তারপরে হচ্ছে যে অংশটার কারণে সে দৃঢ়তা পাচ্ছে, মোটা হচ্ছে, সেই গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আরেকটা হচ্ছে যেটার মাধ্যমে সে পানি পরিবহন এবং খাদ্য পরিবহন করছে, সেটা হচ্ছে ভাস্কুলার। তো খাদ্য পরিবহনটা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কাজ না, এই জন্য আমরা জাইলেম ফ্লোয়েম নিয়ে কথা বলছি না। গ্রাউন্ড টিস্যুতন্ত্রে পরিচক্রের পরে আমরা পাবো হচ্ছে মজ্জা রশ্মি এবং মজ্জা। এখন এই যে মজ্জা, মজ্জাটা কি? মজ্জা হচ্ছে স্টিলের মধ্যে একদম মাঝখানে যেই কোষগুলো থাকবে, এই কোষগুলো মেইনলি হয় হচ্ছে প্যারেনকাইমা ধরনের। এখানে স্ক্লেরেনকাইমা ধরনের কোষও থাকতে পারে। অনেক সময় এই কোষগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি হয়, কিছু উদ্ভিদ দেখবে কাটলে ভেতরটায় এই জায়গাটায় ফাটা দেখা যায়, ফাঁকা একটা অংশ দেখা যায়, দেখলে মনে হচ্ছে ফেটে গিয়েছে। তার মানে হচ্ছে এখানে কোষগুলো নষ্ট হয়ে গেছে, তখন এই জায়গাটা একটা গর্ত তৈরি হয়ে যায়, মজ্জাটায় একটা গর্ত তৈরি হয়। আর এই মজ্জা থেকে
পেরিসাইকেল বা পরিচক্র পর্যন্ত যেই কোষের একটা চিকন লাইন পাবো, এই লাইনটার নাম হচ্ছে মজ্জা রশ্মি। এবং এই বিভাজন প্রক্রিয়াটা বা এই যে বিভাজন তলটা, এই বিভাজন তলের কারণে এটাকে আমরা বলবো হচ্ছে রিব ভাজক টিস্যু দিয়ে এই মজ্জা রশ্মিটা তৈরি। সো মাঝখানে পেলাম হচ্ছে মজ্জা, আর এরকম লম্বা করে পেলাম হচ্ছে মজ্জা রশ্মি। তো এটা ছিল হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তঃস্টিলীয় অঞ্চল নিয়ে আলোচনা। এখন আসি ভাস্কুলার টিস্যুতন্ত্রতে। ভাস্কুলার টিস্যুতন্ত্র জিনিসটা কি? ভাস্কুলার জিনিসটার মধ্যে অবশ্যই আমার থাকবে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এই দুইটা মিলে ভাস্কুলার টিস্যুতন্ত্র তৈরি করছে। এটাকে অনেক সময় ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র কিন্তু বলা হচ্ছে। এখন দেখো ভাস্কুলার টিস্যুতন্ত্রটার আরেকটা নাম বাংলা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র আমরা বলি। কেন? কারণ জাইলেম ফ্লোয়েম এই দুটা মিলে উদ্ভিদের খাদ্য এবং পানি পরিবহন করছে। এখন তোমরা যারা দেখছো আমাকে কমেন্ট একটু জানিয়ে দাও যে জাইলেম দিয়ে তো পানি যায়, আমরা জানি জাইলেম পানি এবং খনিজ লবণ পরিবহন করছে। এখন জাইলেমের কোন অংশটা মেইনলি পানি পরিবহন করে? জাইলেমের কোন অংশটা দিয়ে পানি পরিবহন করা হয় বা পানি পরিবাহিত হয়, এটা হচ্ছে মেইন প্রশ্নটা। এখন জাইলেমের অংশ কি কি? জাইলেমের মধ্যে আমরা পাবো হচ্ছে ট্রাকিড, তারপরে পাবো ভেসেল, তারপরে পাবো জাইলেম প্যারেনকাইমা, এবং আরেকটা জিনিস পাবো হচ্ছে জাইলেম ফাইবার। তার মানে চারটা অংশ পেলাম। কোন অংশটা দিয়ে পানি পরিবাহিত হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। আচ্ছা, অনেকেই দেখছো, যারা দেখছো আমাকে কমেন্টে একটু জানিয়ে দাও। এখনো কেউ কমেন্ট করোনি, সো আশা করি তোমরা সবাই অ্যান্সারটা দিতে পারবে এখনই। আচ্ছা, এখন দেখো এই যে জাইলেম আর ফ্লোয়েম রয়েছে, এই জাইলেম ফ্লোয়েমটার মধ্যে তারা আসলে কিভাবে বিন্যস্ত সেটার উপর ভিত্তি করে এই ভাস্কুলার বান্ডেলগুলোকে, ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে যে বান্ডেলগুলো আছে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখন ভাস্কুলার বান্ডেল কথাটা যে বললাম, বান্ডেল বান্ডেল মানে কি? নিশ্চয়ই দুই তিনটা জিনিস আমি একসাথে পেঁচিয়ে রাখছি, একসাথে যুক্ত করে রাখছি। ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে আমরা বলি হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এখন দেখো ভাস্কুলার বান্ডেল যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের কয়েকটা শব্দ সম্পর্কেও জানতে হবে। যেমন একটা হচ্ছে মেটাজাইলেম, আরেকটা শব্দ আছে হচ্ছে প্রোটোজাইলেম, একটা আছে হচ্ছে এন্ডার্ক, আরেকটা শব্দ আছে হচ্ছে এক্সার্ক। আচ্ছা, তো তোমরা যারা দেখছো, আমি একটা কোশ্চেন করেছিলাম, কোশ্চেন অ্যান্সার অনেকেই দিয়ে ফেলেছে এবং সবাইকে আমি সঠিক উত্তর দিতে দেখছি। যেমন সাবিহা ফারহানা বলেছে ভেসেল, তারপর তানভীর আঞ্জুম খান, অনন্যা রয়, আর রায়হান উদ্দিন, এফ বি ওমর, তাওহিদ, সুচয়ন বড়ুয়া বলেছে হচ্ছে ট্রাকিড, ও ডিফারেন্ট অ্যান্সার দিয়েছে, বাকি সবাই বলছে ভেসেল। নাজিয়াত তাজরিয়ান বলেছে ভেসেল। তারপরে রাফিন আফসার বলছে জাইলেম প্যারেনকাইমা। তাসফিয়া খান লামহা দেখছে, এরপর হিমেল গোস্বামী বলেছে ভেসেল, সুদীপ্ত বলেছে প্যারেনকাইমা, এমডি ফারহান বলেছে ভেসেল, রায়হান উদ্দিন, তানভীর আঞ্জুম, আনিরা কুরাইশি, সাদমান সাকিব, অর্ণব, ফারিহা জাহান, অর্থি, সবাই বলছে ভেসেল। আচ্ছা, অধিকাংশই ভেসেল বলেছো এবং তোমরা যারা ভেসেল বলেছো তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এখন আমরা আসি হচ্ছে যে মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এন্ডার্ক আর এক্সার্ক, এগুলো কি? মেটাজাইলেম হচ্ছে যেই জাইলেমের ভেসেলটা আকারে বড়, তার মানে যেই জাইলেমের ভেসেলটা মোটা তাকে বলবো মেটাজাইলেম, আর যেই জাইলেমের ভেসেলটা ছোট বা চিকন তাকে বলবো প্রোটোজাইলেম। জিনিসটা মনে রাখা খুব সহজ, আমি মনে রাখি এভাবে যে মোটা জাইলেম যদি হয় তাহলে সেটা হবে মেটাজাইলেম, আর ছোট জাইলেম যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে প্রোটোজাইলেম। তো এটা মনে রাখা সহজ, আমি যার কাছে পড়েছি সে আমাকে এভাবে শিখিয়েছিলেন এবং আমি এভাবেই মনে রাখি, তোমরা এভাবে চাইলে মনে রাখতে পারো। এখন দেখো এন্ডার্ক কি আর এক্সার্ক কি, তোমরা যদি কেউ জেনে থাকো যে এন্ডার্ক কাকে বলবো বা এন্ডার্ক কখন বলবো, কমেন্টে একটু দ্রুত জানিয়ে দাও যে এন্ডার্ক কি এবং এক্সার্ক কি। ততক্ষণে আমি বলি যে ভাস্কুলার বান্ডেলটা আসলে কি কি টাইপের হতে পারে, কয় ধরনের হতে পারে।
প্রথমেই রয়েছে হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, তারপরে রয়েছে অরিও এবং কেন্দ্রিক। তো প্রথমে আসি সংযুক্ত। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল যেটা, এটার ইংলিশটা হচ্ছে কনজয়েন্ট। আচ্ছা, কনজয়েন্ট ধরনের ভাস্কুলার বান্ডেল কখন বলবো? যখন আমি দেখব যে মজ্জা থেকে এই বাইরে অন্তঃত্বক পর্যন্ত আমি যদি একটা ব্যাসার্ধ টানি, তাহলে এই একই ব্যাসার্ধের উপরে আমার জাইলেম অংশ পাবো, আবার ফ্লোয়েম অংশ পাবো। তার মানে একই ব্যাসার্ধের উপরে আমি যদি জাইলেম পাই এবং ফ্লোয়েম পাই, তখন সেটাকে বলবো সংযুক্ত বা কনজয়েন্ট ধরনের। এবং এই সংযুক্তটা কয়েকটা টাইপের হতে পারে। একটা হতে পারে হচ্ছে সমপার্শ্বীয়, আর একটা হতে পারে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সংযুক্ততে কি কি পাচ্ছি? একটা পাচ্ছি সমপার্শ্বীয়, আরেকটা পাচ্ছি সমদ্বিপার্শ্বীয়। একটা হচ্ছে কোলাটারাল, একটা হচ্ছে বাইকোলাটারাল। ওকে, একটা কোল্যাটারাল আর একটা হচ্ছে বাইকোল্যাটারাল। আচ্ছা, এখন দেখি সমপার্শ্বীয়টা কি। আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছে, আমি একটু পরে কমেন্ট সেকশনে যাচ্ছি। সমপার্শ্বীয় জিনিসটা হচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি যে জাইলেমটা ভেতরের দিকে থাকবে, কেন্দ্রের দিকে থাকবে, আর ফ্লোয়েমটা বাইরের দিকে থাকবে, এরকম যখন আমি দেখব তখন হচ্ছে সমপার্শ্বীয়। মানে এই যে ব্যাসার্ধটা টানলাম, এই ব্যাসার্ধের উপরে এখানে থাকবে হচ্ছে ফ্লোয়েম, এখানে থাকবে হচ্ছে জাইলেম, এবং অন্য কোনো দিকে ছড়ানো ছিটানো অবস্থায় জাইলেম ফ্লোয়েমটা থাকবে না, দুটো একসাথে একটা বান্ডেল তৈরি করে আছে, কম্প্যাক্ট অবস্থায় থাকছে। এখন দেখো, যদি এমন হয় যে এই ফ্লোয়েম আর জাইলেম এই দুটার মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে। ক্যাম্বিয়াম জিনিসটা কি? ক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু, যেটা থেকে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হচ্ছে। তার মানে যদি এই দুটার মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, তাহলে এই জিনিসটা কি আরো বাড়তে পারবে, এই জায়গা থেকে বিভাজিত হয়ে নতুন ফ্লোয়েম, নতুন জাইলেম তৈরি হতে পারবে। তার মানে তার একটা চান্স আছে সে পরবর্তীতে আরো বড় হতে পারবে, বিভাজিত হতে পারবে। এই টাইপটাকে আমরা বলি হচ্ছে মুক্ত ধরনের, যেটা বিভাজিত হতে পারে তাকে বলবো মুক্ত। সো মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে যখন এক সেট ফ্লোয়েম, এক সেট জাইলেম, মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু দেখতে পাচ্ছি। যদি এমন হয় যে এখানে এক সেট ফ্লোয়েম আছে, এখানে এক সেট জাইলেম রয়েছে এবং তাদের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, তার মানে তারা বিভাজিত হয়ে আরো বাড়তে পারবে না, তখন সেটাকে বলবো হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয়তে মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে না। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই, অনেকেই কমেন্ট করেছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, ওকে, এন্ডার্ক রাফিন আফসার বলেছে এন্ডার্ক হলো ভেতরে আর এক্সার্ক হলো বাহিরে। কি ভেতরে আর কি বাহিরে সেটা স্পষ্টভাবে বোঝা যায়নি ভাই, তোমার অ্যান্সারটা প্রপার হয়নি। আচ্ছা, উম্মে তাইবা বলেছে মেটাজাইলেম পরিধির দিকে আর প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এটা হচ্ছে এন্ডার্ক। আচ্ছা, ওর উত্তরটা গুছিয়ে লিখেছে অনেক। শারমিন তাবাসসুম বলেছে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। তারপরে তাওহিদ বলেছে এন্ডার্ক হলো, আচ্ছা ও আবারও সেম টাইপের অ্যান্সার দিয়েছে, যে অ্যান্সারটা আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না। নাজিয়া তাজরিয়ান বলেছে মেটাজাইলেম বাইরের দিকে, প্রোটোজাইলেম ভেতরের দিকে, তাহলে সেটাকে বলবো এন্ডার্ক। আচ্ছা, একই অ্যান্সার মফিকুল ইসলামও দিয়েছে। তারপরে এঞ্জেল অনিমা, সেও একই অ্যান্সার দিয়েছে। ইমরাউল রিফাত বলেছে কেন্দ্রের দিকে এন্ডার্ক। কি কেন্দ্রের দিকে সেটা স্পষ্ট করে বলতে হবে। আচ্ছা, ওকে, এখন দেখি যে এন্ডার্ক আসলে কি ছিল। এন্ডার্ক হচ্ছে যে মেটাজাইলেম কথাটা যে বলেছিলাম, যখন বাইরের দিকে থাকবে আমার বড় বড় জাইলেম গুলো, বড় গর্তযুক্ত ভেসেলটা, আর ভেতরের দিকে যখন আমার ছোট গর্তযুক্ত ভেসেল বা প্রোটোজাইলেমটা থাকবে, তখন সেটা এন্ডার্ক। এক্সার্ক হচ্ছে ঠিক উল্টো, যদি আমার বাহিরের দিকে ছোট ছোট প্রোটোজাইলেম থাকে আর ভেতরের দিকে বড় বড় মেটাজাইলেম থাকে, তখন সেটাকে বলবো হচ্ছে এক্সার্ক। তো তোমরা যারা অ্যান্সার দিয়েছো তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে, তার মানে তোমরা জিনিসগুলো পারো বেশ ভালোভাবে। আর যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের সমস্যা হবে না এইচএসসি তে গিয়ে।
এখন দেখো সমদ্বিপার্শ্বীয়তে আসি। সমদ্বিপার্শ্বীয় জিনিসটা কি? সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে সব সময় আমরা দেখব যে একই ব্যাসার্ধের মধ্যে ফ্লোয়েম থাকবে, জাইলেম থাকবে, আবার ফ্লোয়েম থাকবে। তার মানে দুই সেট ফ্লোয়েম, এক সেট জাইলেম। এটা একটা স্যান্ডউইচের মতো, মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম থাকছে। এবং এই যে সমদ্বিপার্শ্বীয় অবস্থাটা, এই সমদ্বিপার্শ্বীয় অবস্থার মধ্যে সব সময় ক্যাম্বিয়াম থাকবে। তার মানে আমরা এই দিকে অবশ্যই ক্যাম্বিয়াম পাবো, এই দিকেও ক্যাম্বিয়াম পাবো। তার মানে আমরা বলতে পারি যে সমদ্বিপার্শ্বীয় সব সময় মুক্ত, সে অলওয়েজ বিভাজিত হতে পারে। এবং সমদ্বিপার্শ্বীয়ের যে উদাহরণটা, সেই উদাহরণটা হচ্ছে লাউ জাতীয় গাছ, যেগুলো লাউ, কুমড়া, এই ধরনের উদ্ভিদগুলোর কাণ্ডে আমরা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কিন্তু দেখতে পাই। এটা এমসিকিউতে অনেক এসে থাকে, অনেকবার এসেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে অরিও। অরিওটা কি? যখন একটা ব্যাসার্ধের উপর শুধু জাইলেম অথবা শুধু ফ্লোয়েম দেখতে পাবো। অরিও বা রেডিয়াল যেটা, অরিও হচ্ছে যখন একই ব্যাসার্ধে এখানে দেখবো শুধু ফ্লোয়েম, পাশে দেখবো হচ্ছে জাইলেম, আবার আরেকটা ব্যাসার্ধের উপর দেখবো হচ্ছে ফ্লোয়েম, আবার পাশে দেখবো হচ্ছে জাইলেম। এটা হচ্ছে অরিও ধরনের। আচ্ছা, এই অরিও ধরনটা আমরা কোথায় দেখি? এটা মেইনলি আমরা দেখতে পাই হচ্ছে উদ্ভিদের মূলের মধ্যে অরিও ধরনের ভাস্কুলার বান্ডেলটা আমরা দেখতে পাই, উদ্ভিদের মূলে দেখতে পাই। আচ্ছা, এখন আসি অরিও ছাড়া আরেকটা টাইপকে, আরেকটা হচ্ছে কেন্দ্রিক বা কনসেন্ট্রিক। কেন্দ্রিক, কেন্দ্রিকটা শব্দ শুনেই বুঝতে পারছি যে কেন্দ্রে কিছু একটা থাকবে, চারপাশ দিয়ে বাহিরে কিছু একটা থাকবে। এই জিনিসটা হচ্ছে যখন আমি একটা উদ্ভিদকে কাটবো এবং তার ভাস্কুলার বান্ডেলটা দেখবো, তখন দেখতে পাবো যে ভেতরের দিকে হয় ফ্লোয়েম, বাইরের দিকে পুরোটা ঘিরে জাইলেম, অথবা ভেতরের দিকে হচ্ছে জাইলেম মাঝখানে, আর বাহিরে পুরোটা ঘিরে হচ্ছে ফ্লোয়েম। এই দুইটা টাইপ আমরা দেখতে পাবো। যখন ভেতরে মাঝখানে কেন্দ্রের মধ্যে জাইলেম থাকবে, তখন সেটাকে বলবো হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। আর যখন ভেতরে ফ্লোয়েম দেখতে পাবো কেন্দ্রে, তখন সেটাকে বলবো কি? লেপ্টোসেন্ট্রিক। তাহলে আমরা দুই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পেলাম কেন্দ্রিকের মধ্যে। কেন্দ্রিকের দুইটা টাইপ। এগুলো আসলে কোথায় দেখি? এগুলো মেইনলি আমরা দেখতে পাই হচ্ছে একটু অনুন্নত ধরনের উদ্ভিদে, যেমন টেরিডোফাইটার ক্ষেত্রে কিন্তু আমরা এই কেন্দ্রিক ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাবো। অরিও, সংযুক্ত, এরকম উন্নত ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু মেইনলি আমরা ওখানে দেখি না। আচ্ছা, এখন আসি, এই যে এতক্ষণ ভাস্কুলার বান্ডেল নিয়ে কথা বললাম, তার মানে আমাদের ভাস্কুলার বান্ডেলটা কিভাবে থাকে বা ভাস্কুলার টিস্যুতন্ত্র কিভাবে থাকে সেই জিনিসটাও কিন্তু আমরা জেনে গিয়েছি। এখন আমরা জানবো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল যদি আমরা কাটি, বা একটা স্লাইড মনে করো কেউ আমাকে দিল তৈরি করে, আমি এটা দেখে কিভাবে বুঝবো যে এটা মূল নাকি এটা কাণ্ড? এই জিনিসটা আমরা এখন শিখবো। এটা মেইনলি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের পোর্শন। প্র্যাকটিক্যালে বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে এই জিনিসগুলো কিন্তু পড়ানো হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে যে মনে করো তুমি একটা মূলের প্রস্থচ্ছেদ দেখছো। এখন মূলের প্রস্থচ্ছেদ দেখে বুঝবো কিভাবে যে এটা মূল? আমি যদি আঁকি তাহলে দেখতে পাবো যে প্রথমে কি পাবো? এপিডার্মিস বা ত্বক। এবং মূলের ক্ষেত্রে অবশ্যই কি পাবো? মূল রোম পাবো। মনে করো এখান থেকে একটা মূল রোম তৈরি হয়েছে। আমি যখন মাইক্রোস্কোপে দেখবো, ফার্স্টে দেখবো যে এক কোষী মূল রোম আছে কিনা। এক কোষী মূল রোম পেয়ে গিয়েছি, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। তারপরে আমি নিচের ত্বকের ঠিক নিচের পোর্শনটায় যাব। এইখানে আমি যদি দেখি যে কোন স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ এসেছে, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ যদি আমি এখানে দেখতে পাই, তাহলে বুঝবো যে এখানে অধোত্বক আছে। আর যদি এখানে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ না দেখি, তাহলে আমি কি বুঝবো? যে এখানে আসলে কোনো অধোত্বক নাই। আর মূলের বৈশিষ্ট্য কি? অধোত্বক থাকবে না। তার মানে হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট যে এখানে কোনো অধোত্বক থাকবে না, আমি এখানে নরমাল প্যারেনকাইমা জাতীয় কোষই দেখতে পাবো। তাহলে যদি অধোত্বক থাকতো, এই কোষগুলো দেখা যেত যে এই ভেতরের যে কোষগুলো তার থেকে শেপ আলাদা।
আমি যখন দেখতে পাবো এটার শেপ আর এটার শেপ একই রকম, তখন আমি বুঝতে পারবো যে এখানে আসলে অধতক নেই। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট পেলাম। আচ্ছা, সেকেন্ড পয়েন্টের পর এখন আমি কি দেখবো? আমি দেখতে পাবো যে কর্টেক্সের মধ্যে প্যারেনকাইমা কোষ আছে এবং এই প্যারেনকাইমা কোষগুলো সুন্দরভাবে বিক্ষিপ্ত অবস্থায় আছে, মাঝখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এখন আমি শিওর হব কিভাবে এটা যে আসলে একটা মূল? শিওর হতে হলে আমার যেটা করতে হবে, আমি দেখব যে এইটার যে অন্তত্বকটা রয়েছে এই অন্তত্বকটা ঠিকঠাক আছে কিনা। অন্তত্বক যদি ঠিক থাকে তাহলে একদম শিওর হয়ে নিতে পারবো যে এক কোষে মূলরম আছে, অন্তত্বক আছে, তাহলে এটা অবশ্যই একটা মূলের প্রস্থচ্ছেদ। আবার অন্তত্বকের ভেতরে যখন আমি ভাস্কুলার বান্ডেল দেখব তখন দেখতে পাবো যে মেটাজাইলেম, যেটা এই যে মোটা করে মেটাজাইলেম গুলো আঁকছি আর সাইড দিয়ে ছোট ছোট প্রোটোজাইলেম বের হয়ে যাচ্ছে, মানে পরিধির দিকে যাচ্ছে। এই অবস্থাটা যখন দেখব, এটা হচ্ছে আমার থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মেটাজাইলেম সে হচ্ছে কেন্দ্রের দিকে, তার মানে মেটাজাইলেমটা আমার কেন্দ্রে থাকছে। আর কি বৈশিষ্ট্য দেখবো? আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, এই অংশটা তো দেখলাম আমি জাইলেম, আমি দেখতে পাবো যে এইখানে আছে হচ্ছে ফ্লোয়েম, এইটা হচ্ছে ফ্লোয়েম। এখন দেখো আমি যদি একটা ব্যাসার্ধ আঁকি তাহলে দেখতে পাবো যে কেন্দ্র থেকে এখানে একটা, এখানে একটা, তার মানে হচ্ছে দুইটা ভিন্ন ব্যাসার্ধের উপর অবস্থান করছে এবং ভিন্ন ব্যাসার্ধের উপর জাইলেম এবং ফ্লোয়েম যদি থাকে তখন সেটাকে আমরা কি বলি? 4 নাম্বার পয়েন্ট তখন আমার আসবে হচ্ছে যে এখানের ভাস্কুলার বান্ডলটা অরিও ধরনের। সো আমি এই 4টা মেইন পয়েন্ট দেখে বুঝতে পারবো এটা হচ্ছে মূল। এখন একবীজপত্রী বুঝবো নাকি দ্বিবীজপত্রী, সেটা কিভাবে বুঝবো? যখনই আমরা একবীজপত্রী উদ্ভিদের মূল দেখব তখন দেখতে পাবো এই যে মেটাজাইলেমের সংখ্যা, তুমি যদি গুণো তাহলে দেখতে পাবে যে মেটাজাইলেমের সংখ্যাটা 6-এর বেশি আছে। আর যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখো তাহলে দেখবে এখানে সংখ্যাটা ইউজুয়ালি 4টা দেখা যায়, 2 থেকে 4 বলা হয় হচ্ছে 2 থেকে 4টা মেটাজাইলেম দেখবো। মেটাজাইলেম থাকার মানে হচ্ছে 2 থেকে 4টা ভাস্কুলার বান্ডেল আছে, আর একবীজপত্রী উদ্ভিদে বেশি ভাস্কুলার বান্ডেল থাকবে। এভাবে আমরা মূলটা একবীজপত্রী উদ্ভিদের নাকি দ্বিবীজপত্রী উদ্ভিদের সেটা বুঝতে পারবো। এখন আসি কাণ্ডতে। যদি আমি একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখি তাহলে কিভাবে বুঝবো সেটা একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যখন আমরা কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখি তখন দেখা যায় যে এটা যদি হয় হচ্ছে তার এপিডার্মিসটা, এপিডার্মিসের মধ্যে দেখা যাবে যে সাধারণত কোনো রোম নাই। একবীজপত্রী উদ্ভিদগুলোর ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই কোনো রোম দেখি না, যদি রোম থাকেও সেটা এককোষী হবে না, বহুকোষী ধরনের হবে। এবং তার ভেতরে দেখবো যে হাইপোডার্মিস আছে, এই জায়গাটায় আমি দেখতে পাবো হাইপোডার্মিস রয়েছে, এতটুকু দেখবো হচ্ছে হাইপোডার্মিস। তার মানে আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে হাইপোডার্মিস দেখলে বুঝে যাবো এটা অবশ্যই একটা কাণ্ড, এটা মূল না। আচ্ছা, এখন যখন ভেতরে কর্টেক্সে তাকাবো তখন দেখবো যে মাঝখানে যে একটা গোল অন্তত্বক থাকার কথা ছিল সেটা নাই, এবং পুরো কর্টেক্স জুড়ে এরকম গোল গোল হয়ে ভাস্কুলার বান্ডেল ছড়ানো ছিটানো আছে। যখনই পুরো কর্টেক্স জুড়ে ভাস্কুলার বান্ডেল ছড়ানো ছিটানো অবস্থায় দেখবো এবং মাঝখানে কোনো অন্তত্বক দেখবো না, পেরিসাইকেল দেখবো না, তখনই বুঝবো এটা হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তার মানে আমার ভাস্কুলার বান্ডেল গুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকতে হবে। আর ভাস্কুলার বান্ডেলটাকে আমি যদি ভালোভাবে দেখি তাহলে আসলে কি দেখতে পাবো? দেখতে পাবো যে যদি এটা একটা ভাস্কুলার বান্ডেল হয় দেখতে পাবো তার দুইটা এরকম বড় বড় মেটাজাইলেম আছে এবং ছোট প্রোটোজাইলেম আছে। মেটাজাইলেম গুলো বাইরের দিকে আছে আর প্রোটোজাইলেমটা ভেতরের দিকে কেন্দ্রের দিকে আছে। এবং এইটাকে দেখো একটা মানুষের মতো মনে হচ্ছে, এটাকে আমি যদি একটা শেপ দিয়ে চিন্তা করি বা একটা অক্ষর দিয়ে চিন্তা করি, এটাকে ভি বলতে পারি অথবা এটাকে বলতে পারি হচ্ছে ওয়াই। তার মানে ভি অথবা ওয়াই শেপের যে জাইলেম গুলো সেগুলো দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট। মেটাজাইলেম থাকবে বাহিরে, সো আমার বান্ডেলটা আসলে হবে এরকম, এই দুইটা মেটাজাইলেম, এখানে পাবো হচ্ছে প্রোটোজাইলেম এবং প্রোটোজাইলেমের নিচে একটা গহ্বর দেখতে পাবো। এখানে কোষগুলো নষ্ট হয়ে গিয়ে একটা গহ্বর তৈরি করে। আর এইটার চারপাশেই দেখতে পাবো হচ্ছে ফ্লোয়েম আছে এবং পুরোটা জুড়ে চারপাশ ঘিরে থাকবে হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ।
তার মানে কি দেখতে পাচ্ছি যে ভাস্কুলার বান্ডেলটা ভি অথবা ওয়াই শেপ করে জাইলেম গুলো সাজানো রয়েছে এবং সেখানে আমরা একটা ফাঁকা জায়গাও দেখতে পাবো যেটা প্রোটোজাইলেমের সাথে একটা গহ্বর তৈরি করে রয়েছে। এই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন দেখো এইখানের যে ভাস্কুলার বান্ডেলটা, এই বান্ডেলটা তাহলে কিরকম? এই বান্ডেলটাও কিন্তু সংযুক্ত ধরনের। কেন? একই ব্যাসার্ধের উপর এই জায়গাটায় আসলে ফ্লোয়েম আছে, সো এখানে জাইলেমও পাচ্ছে একই ব্যাসার্ধে, ফ্লোয়েমও পাচ্ছে একই ব্যাসার্ধে। তাহলে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে তার ভাস্কুলার বান্ডেলটা হবে হচ্ছে সংযুক্ত ধরনের এবং এখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। তার মানে সংযুক্ত ধরনের বদ্ধ টাইপের ভাস্কুলার বান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এবং কি রকম? সমপার্শ্বীয় ধরনের, কারণ একসেট ফ্লোয়েম একসেট জাইলেম পাবো, তার মানে সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ। এখন আসি, যদি আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড নিয়ে কথা বলি, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। তোমরা যারা দেখছো অনেকেই কমেন্ট করছো। এখন যে টপিকটা বলবো এটা হচ্ছে একদম লাস্ট টপিক। অনেকেই দেখছে, যেমন নিশাত রাসেল রয়েছে, ফারিহা জাহান রয়েছে, এমডি ফারহান রয়েছে, তারপর আরমান সিদ্দিক রয়েছে। আচ্ছা, এখন আসি হচ্ছে, যদি আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখি তাহলে শিওর হব কিভাবে এটা যে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। সেটা বুঝতে হলে দ্বিবীজপত্রীতে আমি দেখতে পাবো যে তার কাণ্ডের যে এপিডার্মিস সেটার মধ্যে রোম আছে, বহুকোষী রোম পাবো। তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে এখানে আমি কাণ্ড রোম দেখতে পারবো এবং কিউটিকল থাকবে, একবীজপত্রী তো কিউটিকল থাকবে, মেইনলি দেখতে পাবো যে কাণ্ড রোম আছে। তারপরে অবশ্যই এখানে দেখবো হচ্ছে হাইপোডার্মিস আছে, কাণ্ডে অবশ্যই হাইপোডার্মিস থাকে, এইটা হচ্ছে সেই হাইপোডার্মিস। সো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, শিওর হয়ে গেলাম এটা একটা কাণ্ড। এখন আমার শিওর হতে হবে এটা যে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, সেই জিনিসটা নিয়ে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডতে যদি যাই, আমি দেখতে পাচ্ছি অনেকে মাত্র জয়েন করছে, যেমন অনেকের নতুন করে কমেন্ট আমি দেখতে পাচ্ছি, মোহাইমিনুল ইসলাম সিফাত রয়েছে। আচ্ছা, এখন দেখি যদি আমি এটার ভাস্কুলার বান্ডেল কিরকম সেটা চিন্তা করি, তখন দেখবো এখানের যে ভাস্কুলার বান্ডেলটা সেটা সব সময় হবে হচ্ছে মুক্ত ধরনের। এবং ভাস্কুলার বান্ডেলের তাহলে বৈশিষ্ট্যটা কি? থার্ড পয়েন্ট হচ্ছে মুক্ত ভাস্কুলার বান্ডেল হবে এবং এই ভাস্কুলার বান্ডেলটাকে আমরা বলতে পারি মুক্ত সমপার্শ্বীয়। যদি লাউ গাছ, কুমড়া গাছের হয় তাহলে আমরা সেটা বলবো সমদ্বিপার্শ্বীয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পারবো হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ধরনের ভাস্কুলার বান্ডেলগুলোকে। আর এই যে ভাস্কুলার বান্ডেলটা, এই বান্ডেলগুলো আমরা দেখবো হচ্ছে পুরো এরকম চারপাশ জুড়ে গোলাকার ভাবে সাজানো আছে এবং মাঝখানটাতে সুন্দরভাবে মজ্জা অংশটা রয়েছে, মজ্জা অংশটা অনেক বড় দেখা যাবে। তো এইগুলা ছিল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য। ফার্স্টে আমরা রোম দেখে বুঝতে পারবো, বহুকোষী রোম থাকবে, কিউটিকল থাকবে, অধতক অবশ্যই থাকবে, কর্টেক্স থাকবে, আর ভাস্কুলার বান্ডেলটাকে ভালোভাবে দেখবো। যদি সেখানে ক্যাম্বিয়াম দেখি তাহলে বুঝবো সেটা মুক্ত ধরনের, সমপার্শ্বীয়, এবং মুক্ত সমপার্শ্বীয় মানে সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তা আমি লাস্ট টাইম দেখি কারা কারা রয়েছে। সুদীপ্ত সরকার রয়েছে, রাফিন আফসার রয়েছে, এফবি ওমর রয়েছে। ওরা পুরো ক্লাস জুড়েই কমেন্ট করেছে, বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছে। তো আজকের ক্লাসে আমরা মেইনলি কি কি জানলাম? টিস্যু কি, ভাজক টিস্যু কি, ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ, ত্বকীয় টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তারপরে জানলাম হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র নিয়ে, আর একদম লাস্টে আমরা জানলাম একটা কাণ্ডের বা মূলের প্রস্থচ্ছেদ দেখে আমরা কিভাবে বুঝতে পারি এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের নাকি একবীজপত্রী উদ্ভিদের। এখন দেখো, একবীজপত্রী উদ্ভিদের আর দ্বিবীজপত্রী উদ্ভিদ চেনার আরো একটা সুন্দর উপায় হচ্ছে সেটার পাতার যদি আমরা দেখি, যদি আমরা পাতার মধ্যে সমান্তরাল শিরাবিন্যাস দেখি তখন বুঝবো সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। আর যদি দেখি সেখানে জালিকা শিরাবিন্যাস রয়েছে তাহলে বুঝবো সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আবার মূলের দিকে যদি তাকাই, একবীজপত্রী উদ্ভিদের মূলগুলো হবে হচ্ছে গুচ্ছ ধরনের, গুচ্ছ মূল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল অবশ্যই হবে হচ্ছে একটা প্রধান মূল থাকবে, শাখা মূল থাকবে। তো এইটা ছিল হচ্ছে আজকের ক্লাস। তো তোমরা যারা দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এবং আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারো, পরবর্তীতে আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার এবং পরবর্তীতে কি ক্লাস হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া।